এই লেকচারে আমরা ভেক্টর ইন্টিগ্রেশন সম্বন্ধে আলোচনা করব, কিন্তু আমরা বিশেষত এই লেকচারে লাইন ইন্টিগ্রেশন যে ব্যাপারটা সেই ব্যাপারে সীমাবদ্ধ থাকব। তো প্রথমে আমরা জেনে নিই যে অর্ডিনারি ইন্টিগ্রেশন অফ ভেক্টর ভ্যালুড ফাংশনস বলতে কী বোঝায়। যেমন ধরা যাক আর ইউ হচ্ছে একটা ভেক্টর, এক্স কম্পোনেন্ট হচ্ছে r1u, ওয়াই কম্পোনেন্ট হচ্ছে r2u এবং জেড কম্পোনেন্ট হচ্ছে r3u। তাহলে আমরা যদি এই ভেক্টরটাকে ইন্টিগ্রেশন যদি করি, তাহলে রাইট হ্যান্ড সাইডে থাকবে এক্স কম্পোনেন্ট মানে আই ভেক্টর ইন্টিগ্রেশন অফ r1u du প্লাস জে কম্পোনেন্ট r2u du প্লাস কে কম্পোনেন্ট ইন্টিগ্রেশন অফ r3u du। তো এই ভেক্টরের ইন্টিগ্রেশন কিভাবে করতে হয় আমরা যদি একটা উদাহরণ নিই, তাহলে হয়তো ওই ব্যাপারটা সম্বন্ধে আরও বেশি ক্লিয়ার আমরা হব। যেমন ধরা যাক এই যে আর ইউ ইকুয়াল টু ইউ স্কোয়ার আই প্লাস 2e³ জে প্লাস 5k। এবারে আমরা এই ভেক্টরের ইন্টিগ্রেশন করতে চাইছি, তাহলে কি হবে? ইন্টিগ্রেশন অফ আর ইউ ডিউ ইজ ইকুয়াল টু হবে, এখানে ভেক্টরের যে মানটা সেটা আমরা বসালাম, ডিউ ইকুয়াল টু আই ইন্টিগ্রেশন অফ ইউ স্কোয়ার ডিউ, অর্থাৎ এক্স কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট এবং জেড কম্পোনেন্ট প্রত্যেকের আমরা কিন্তু আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করছি। এই যে ফার্স্ট ইন্টিগ্রেশনটা হচ্ছে এক্স কম্পোনেন্টের জন্য ইউ স্কোয়ার ডিউ, সেকেন্ড ইন্টিগ্রেশনটা হচ্ছে ওয়াই কম্পোনেন্টের জন্য 2e³ ডিউ এবং লাস্টেরটা যেটা হচ্ছে জেড কম্পোনেন্টের জন্য। এইবারে এই তিনটেকে ইন্ডিভিজুয়ালি ইন্টিগ্রেশন করে আমরা অ্যাডাপ্ট করে আলটিমেটলি একটা রেজাল্ট পাবো। এটা হচ্ছে যে অর্ডিনারি ভেক্টর ইন্টিগ্রেশন বলতে যা বোঝায়। কিন্তু আমরা মূলত যে বিষয়টাকে এখানে হাইলাইট করতে চাইছি সেটা হচ্ছে লাইন ইন্টিগ্রালস। তো এইবারে আমরা আলোচনা করব যে লাইন ইন্টিগ্রালস বলতে কি বোঝায়। তো প্রথমে আমরা ধরে নিচ্ছি যে আর হচ্ছে একটা পজিশন ভেক্টর। পজিশন ভেক্টর সম্বন্ধে অলরেডি আমরা আগেই ডিসকাস করেছি। তাহলে আর ইজ ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এটা হচ্ছে একটা পজিশন ভেক্টর। আর এখানে এই যে আর যে পজিশন ভেক্টর যেটা আছে আর কি, সেটা কি, দ্যাট ডিফাইন্স এ কার্ভ সি জয়নিং পয়েন্টস p1 অ্যান্ড p2 where u is equal to u1 and u equal to u2 রেসপেক্টিভলি। মানে বেসিক্যালি এই যে পজিশন ভেক্টর যেটা আছে সেটা একটা কার্ভ সিকে ডিফাইন করছে এবং এই কার্ভ সিটা দুটো পয়েন্ট p1 এবং p2কে জয়েন করেছে। এইবার আমরা একটা অ্যাসিউম করে নিচ্ছি যে এ বলে একটা ভেক্টর আছে, যেটা হচ্ছে a1i প্লাস a2j প্লাস a3k। তো এই যে এ ভেক্টর যেটা আছে, এ ভেক্টরের যদি আমরা সি কার্ভের উপরে যদি একটা ট্যানজেন্সিয়াল কম্পোনেন্ট যদি নিই, তাহলে সেটা হবে এ ডট ডিআর। আমরা এটা আগে পড়েছি যে কোনো একটা ভেক্টর যদি আর যদি হয় আর আমরা যদি এই ভেক্টরের একটা ট্যানজেন্সিয়াল কম্পোনেন্ট যদি নিই, তাহলে সেটা হবে আর ডট ডিআর। তো এই ভেক্টর যেটা আছে সেটার যেটা ট্যানজেন্সিয়াল কম্পোনেন্ট হচ্ছে আর ভেক্টরের দিকে, সেটা হচ্ছে এ ডট ডিআর। তো এই যে এ ডট ডিআর, এইটার আমরা ইন্টিগ্রেশন করব সি কার্ভ বরাবর। তো আমরা আগেই বললাম যে সি কার্ভটা p1 এবং p2 এই দুটো পয়েন্টকে জয়েন করেছে। তাহলে আমরা বলতে পারি যে p1 টু p2 এই হচ্ছে ইন্টিগ্রেশনটার লিমিট। এবং এটাই বেসিক্যালি আমরা অনেক সময় ইন্টিগ্রেশনের এই তলায় সি লিখে এটাকে ইন্ডিকেট করি যে এই যে এ ডট ডিআর যে ইন্টিগ্রেশন যেটা আছে, এটা হচ্ছে সি কার্ভ বরাবর এই ইন্টিগ্রেশনটা করা হচ্ছে। তাহলে এ ডট ডিআর বেসিক্যালি ইন্টিগ্রেশন অফ a1 dx প্লাস a2 dy প্লাস a3 dz, এবং এই সি বলে যেটা ইন্ডিকেশন করা হচ্ছে যে ইন্টিগ্রেশনটা আমরা পারফর্ম করছি সি কার্ভ বরাবর। এবং এই যে ইন্টিগ্রেশন যেটা আছে, এই ইন্টিগ্রেশনটাকে বলা হয় যে লাইন ইন্টিগ্রাল। হতে পারে এই যে এই ভেক্টর যেটা আছে সেই ভেক্টরটা এফ অর্থাৎ ফোর্সকে ডিফাইন করছে, এবং এই ফোর্সটা এই যে সি যে কার্ভ যেটা আমরা বললাম, সেই সি কার্ভ বরাবর যদি একটা পার্টিকেল মুভ করে, তাহলে সেই পার্টিকেলের উপরে এই ফোর্সটা কাজ করতে পারে। তখন কি হবে? দিস লাইন ইন্টিগ্রাল রিপ্রেজেন্টস দ্য ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স। কারণ কি আমরা জানি যে এফ ডট ডিআর মানে ওয়ার্ক বোঝানো হয়, এবং এই যে সি কার্ভ বরাবর আমরা এই কতটা ওয়ার্ক হচ্ছে সেটা আমরা ক্যালকুলেশন করতে পারবো। হতে পারে এই যে সি কার্ভ যেটা আছে
এই সি কার্ভটা অনেক সময় একটা ক্লোজড কার্ভ হয়। যদি এটা ক্লোজড কার্ভ যদি হয় তাহলে কি হবে, এই যে সিম্বলটাকে এখানে সি না লিখে আমরা এরকম ইন্টিগ্রেশনের মাঝ বরাবর একটা সার্কেল ড্র করি ক্লোজ বোঝানোর জন্য। ক্লোজ ইন্টিগ্রেশন এ ডট ডিআর ইজ ইকুয়াল টু ক্লোজ ইন্টিগ্রেশন a1 dx প্লাস a2 dy প্লাস a3 dz। এটা হচ্ছে লাইন ইন্টিগ্রেশনের একটা কনসেপ্ট। আমরা একটা উদাহরণ দেখে নিই, তাহলে এই বিষয়টা আমাদের কাছে আরও বেশি ক্লিয়ার হবে। তো প্রথমে একটা ভেক্টর বলে দেওয়া থাকবে এখানে, যেমন কি এফ ইজ ইকাল টু -3x² i প্লাস 5xyz আছে, এটা হচ্ছে একটা ভেক্টর। প্রত্যেকটা লাইন ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এরকম একটা ভেক্টর ডিফাইন করা থাকবে। তারপর যেটা বলা হবে যে একটা কার্ভ দেওয়া থাকবে, যে কার্ভটা বরাবর আমাদেরকে ইন্টিগ্রেশনটা পারফর্ম করতে হবে। তো এখানে এই যে এই প্রবলেমটার ক্ষেত্রে বলা আছে যে y ইজ ইকুয়াল টু 2x², এটা হচ্ছে সেই কার্ভটা, যে কার্ভ বরাবর আমরা ইন্টিগ্রেশনটা করতে চাইছি। তাহলে আমাকে কি করতে হবে, যে ইন্টিগ্রেশনটা করতে হবে। ইন্টিগ্রেশন মানেই কিন্তু ইন্টিগ্রেশন অফ এফ ডট ডিআর, এবং কোন কার্ভ বরাবর, না এই হচ্ছে y ইকুয়াল টু 2x², এই কার্ভটা বরাবর। এবং এখানে একটা লিমিট দেওয়া থাকবে, যে যেমন কি এখানে দুটো পয়েন্ট, মানে সি কার্ভ তো দুটো পয়েন্টকে জয়েন করে, তাহলে এই দুটো পয়েন্টের কোঅর্ডিনেট আমার এখানে দেওয়া আছে। তাহলে আমরা দেখে নিই যে ইন্টিগ্রেশনটা আমরা কিভাবে করতে পারি। তো প্রথমেই যেটা আমরা লক্ষ্য করব, যে এখানে যে y ইকুয়াল টু 2x², অর্থাৎ যে কার্ভটার কথা বলা আছে সেটা কিন্তু xy প্লেনে আছে। তাহলে xy প্লেনে থাকলে যেটা হবে, যে z ইকুয়াল টু 0 হবে। z ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে পজিশন ভেক্টর যেটা আমরা আগে ডিসকাস করছিলাম, সেটা r ইকুয়াল টু আমরা xi প্লাস yj লিখব, কারণটা হচ্ছে যে z ইকুয়াল টু 0। তো ইন্টিগ্রেশন মানে আমরা জানি যে এফ ডট ডিআর, তো আর হচ্ছে কি না xi প্লাস ওয়াইজে, তাহলে dr কত হবে না dxi প্লাস dyj, এটা হচ্ছে dr। আর এফ আমার দেওয়া রয়েছে, তাহলে এই হচ্ছে এফের ভ্যালুটা -3x² i প্লাস 5xyj। তাহলে এফ ডট ডিআর মানে হচ্ছে, এটা হচ্ছে এফের মান, আর ডট ডিআর, আর যেহেতু xi প্লাস ওয়াইজে, তাহলে ডিআর মানে হবে dxi প্লাস dyj। তাহলে এদের দুজনের ডট প্রোডাক্ট করার পরে আমরা যেটা পাচ্ছি, যে -3x² dx প্লাস 5xy dy, এবং এই ইন্টিগ্রেশনটা আমাকে সি কার্ভ বরাবর করতে হবে, যেখানে আমার লিমিটটাও কিন্তু বলে দেওয়া রয়েছে। তো এইবার আমরা এই ইন্টিগ্রেশনটা আমরা দুটো পদ্ধতিতে করতে পারি। একটা পদ্ধতি যেটা হচ্ছে যে এই যে যেহেতু দুটো ভ্যারিয়েবল রয়েছে, এক্স ভ্যারিয়েবল এবং ওয়াই ভ্যারিয়েবল, এই দুজনকে আমরা একটা সিঙ্গেল ভ্যারিয়েবলে কনভার্ট করে নিতে পারি। তো প্রথমে এই মেথডটা সম্বন্ধে একটা আলোচনা করে নেওয়া যাক। তো আমরা যেটা ধরবো, যে প্রথমে আমরা ধরবো যে এক্স ইজ ইকুয়াল টু টি ধরে নেব। তাহলে এক্স ইজ ইকুয়াল টু টি যদি হয়, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 2x², মানে 2t² হবে। সুতরাং এক্স ইকুয়াল টু টি হবে, আর ওয়াই ইকুয়াল টু 2t² হবে। এইবারে আমরা দেখে নিই যে এই যে দুটো পয়েন্ট আমার বলে দেওয়া রয়েছে, যে 0 0 আর 1 2, তাহলে এই দুটো পয়েন্টের জন্য টি এর পরিবর্তনটা কেমন হবে, এটা খুব সহজেই আমরা বের করতে পারবো। যে আমরা যদি ধরে নিই যে এক্সের লিমিটটা কীভাবে চেঞ্জ হচ্ছে, না 0 থেকে 1 চেঞ্জ হচ্ছে। তো এক্সের লিমিট যদি 0 থেকে 1 চেঞ্জ হয় এবং এক্স ইজ ইকুয়াল টু টি, তাহলে ন্যাচারালি টি ইজ ইকুয়াল টু 0 to 1 হবে। এবং এটা আমি যদি এই ইকুয়েশনটা দেখি, সেখান থেকে আমরা বলতে পারবো, ফর এক্সাম্পল ওয়াই ইজ ইকুয়াল টু 2t², তাহলে ওয়াইয়ের চেঞ্জটা হচ্ছে 0 থেকে 2, তাহলে ওয়াইয়ের চেঞ্জ যদি 0, তাহলে টি ইজ ইকুয়াল টু 0, আবার ওয়াই সমান যদি এখানে 2 যদি হয়, তাহলে টি সমান 1 হবে, -1টা আমরা নিচ্ছি না, টি ইজ ইকুয়াল টু 1 হবে। তাহলে আমরা দুটো ইকুয়েশন থেকে যেটা বলতে পারি, যে টি এর যে লিমিট যেটা হবে সেটা হচ্ছে 0 থেকে 1। তারপর আমাকে কি করতে হবে, যে আমরা আগে যে ইন্টিগ্রেশন যেটা লিখলাম, যে সিম্পলিফাইড ফরম্যাট যেটা আছে, এটা হচ্ছে সিম্পলিফাইড ফরম্যাট। এখানে এক্স এবং ওয়াই এর মানটা ইন টার্মস অফ টিতে বসাতে হবে। কারণ কি, আমরা ধরেছি এক্স ইজ ইকুয়াল টু টি, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 2t², আবার এক্স ইজ ইকুয়াল টু টি হলে ডিএক্স সমান ডিটি হবে, তাহলে ডিওয়াই সমান কত হবে, এই যে পুরো যে ফাংশন যেটা আছে এটাকে টি এর আকারে প্রকাশ করে নিতে হবে। এইখানে সেই জিনিসটা করা রয়েছে, পুরো ফাংশনটাকে টি এর আকারে প্রকাশ করে নিয়ে, এবং টি এর লিমিটটা 0 থেকে 1 ধরে নিয়ে এই ইন্টিগ্রেশনের যে ভ্যালু যেটা হবে সেটা হবে 7। এই হচ্ছে কি প্রথম পদ্ধতি। আরেকটা পদ্ধতি যেটা আছে, যে এখানে যেহেতু বলে দেওয়া আছে প্রবলেমটাতে যে ওয়াই ইজ ইকুয়াল টু 2x², তাহলে কি করা যেতে পারে, এই যে সিম্পলিফাইড ফরম্যাট যেটা আছে, এখানে এক্সটাকে পুরোটাই ওয়াইয়ে কনভার্ট করে নেওয়া যেতে পারে। উল্টোটা আমরা করতে পারি, অর্থাৎ যে কোনো একটা ভেরিয়েবলে, কারণ যেহেতু এক্স এবং ওয়াইয়ের মধ্যে একটা রিলেশন যেটা দেওয়া রয়েছে, সেই রিলেশন থেকে এই যে দুটো ভেরিয়েবল না রেখে আইদার এক্সে কনভার্ট করব অর ওয়াইতে
কনভার্ট করব। যেমন এখানে যেটা করা হয়েছে, যেহেতু ওয়াই ইকুয়াল টু 2x স্কোয়ার আছে, এই পুরোটাকে এক্সে কনভার্ট করে নেওয়া হয়েছে। প্রথম ফ্যাক্টরটাকে অ্যাজ ইট ইজ আছে, সেকেন্ড ফ্যাক্টর যেটা ওয়াই স্কোয়ার যেটা ছিল, ওয়াই ভ্যালু যেটা ছিল, সেই ওয়াইটাকে 2x স্কোয়ার করা হয়েছে, এবং ডি ওয়াইটাকে ডি অফ 2x স্কোয়ার, ডি অফ 2x স্কোয়ার মানে হচ্ছে 4x dx হবে। তাহলে এইভাবে পুরোটাকে আমরা এক্সে কনভার্ট করলাম, এবং এক্সের লিমিট যেটা হচ্ছে 0 to 1, এটা বসালে আলটিমেটলি আমরা 7 পাবো। অর্থাৎ দেখা যাচ্ছে যে দুটো মেথড থেকে এই ইন্টিগ্রেশনের যে ভ্যালু যেটা আছে এটা কিন্তু একই রয়েছে। এইবারে আমরা কিছু উদাহরণ আমরা দেখে নিই, তাহলে আমাদের এই বিষয়টা আর একটু সহজবোধ্য হবে। তো প্রথমে আমরা নর্মাল একটা অর্ডিনারি ইন্টিগ্রেশন, লাইন ইন্টিগ্রেশন দেখে নিই। সেটা হচ্ছে যেমন কি এখানে একটা ভেক্টর ফাংশন দেওয়া আছে, আর ইউ ডিইউ করতে হবে। এটা আমরা একটু আগেও আলোচনা করলাম যে তিনটি কম্পোনেন্টের জন্য আলাদা আলাদা করে এই ইন্টিগ্রেশনটা করতে হবে, এবং ইন্টিগ্রেশন করার সময় আমরা কি পাবো না একটা কনস্ট্যান্ট সি পাবো। যেহেতু এখানে কোনো লিমিট দেওয়া নেই, তাহলে অর্ডিনারি ইন্টিগ্রেশন করার সময় কিন্তু একটা পার্টিকুলার কনস্ট্যান্ট সি পাওয়া যাবে। নেক্সট একটা দেখা যাক, যেমন এখানে অ্যাক্সেলারেশন দেওয়া আছে, বলা হচ্ছে যে দ্য অ্যাক্সেলারেশন অফ এ পার্টিকেল অ্যাট এনি টাইম টি গ্রেটার দেন 0 ইজ গিভেন বাই দিস ওয়ান। অর্থাৎ এটা হচ্ছে অ্যাক্সেলারেশন ইকুয়েশন। তাহলে এই অ্যাক্সেলারেশন থেকে আমাকে কি করতে হবে, প্রবলেমটা যেটা বলা রয়েছে যে ফাইন্ড ভি অ্যান্ড আর অ্যাট এনি টাইম, মানে অ্যাক্সেলারেশনটা দেওয়া আছে, তাহলে ভেলোসিটি বার করতে হবে এবং পজিশন বার করতে হবে যে কোনো সময়ের জন্য। আরেকটা তথ্য আমাকে যেটা দেওয়া আছে যে সাপোজ দ্য ভেলোসিটি ভি অ্যান্ড দ্য ডিসপ্লেসমেন্ট আর জিরো ভেক্টর অ্যাট টি ইজ ইকুয়াল টু জিরো। অর্থাৎ টি ইজ ইকুয়াল টু জিরোতে আর এর মান এবং ভি এর মান যথাক্রমে হচ্ছে জিরো। তাহলে আমাকে কি করতে হবে, যে ভি এর মান এবং আর এর মান অ্যাট এনি টাইমের জন্য বার করতে হবে। কীভাবে বার করা যেতে পারে, গিভেন অর্থাৎ যেটা দেওয়া আছে অ্যাক্সেলারেশন, তাহলে অ্যাক্সেলারেশনকে যদি আমরা ইন্টিগ্রেশন যদি করি তাহলে আমরা ভেলোসিটি পাবো। কারণ কি, অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু বেসিক্যালি এখানে যেটা দেওয়া আছে যে এটা ডিআর বাই ডিটি নয়, কিন্তু এটা বেসিক্যালি কিন্তু ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার, একটু প্রিন্টিং মিস্টেক রয়েছে। তো অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার, অথবা আমরা বলতে পারি যে ডিভি বাই ডিটি। এখানে আর না হয়ে যেটা হবে যে ডিভি বাই ডিটি। তাহলে কি হবে যে ডিভি বাই ডিটি ইজ ইকুয়াল টু দিস। তাহলে ভি ইজ ইকুয়াল টু কত হবে, এই পুরো জিনিসটা ডিটি, মানে বেসিক্যালি এই ফাংশনটার ইন্টিগ্রেশন করলে আমরা ভেলোসিটি ভি পাবো। এখানে দেখা যাচ্ছে সেটাই করা হয়েছে। এই যে যেমন এখানে আই লিখে ইন্টিগ্রেশন অফ ফার্স্ট ফ্যাক্টর যেটা রয়েছে এক্স কম্পোনেন্ট 25 cos 2t dt প্লাস জে ইন্টু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, থার্ড ফাংশনের ইন্টিগ্রেশন করে আলটিমেটলি একটা রেজাল্ট আমরা পেলাম, প্লাস একটা কনস্ট্যান্ট পাবো। যেহেতু একটা ইনডেফিনাইট ইন্টিগ্রেশন আমরা করছি, সুতরাং একটা কনস্ট্যান্ট অবশ্যই আমরা পাবো। তো এই কনস্ট্যান্টের ভ্যালুটা কিন্তু আমরা বের করতে পারি। কীভাবে বার করব না, এখানে আমার বলে দেওয়া আছে যে ভেলোসিটি এবং ডিসপ্লেসমেন্ট আর বোথ আর জিরো অ্যাট টি ইজ ইকুয়াল টু জিরো। তাহলে আমি কী করব, যে পুটিং ভি ইজ ইকুয়াল টু জিরো হোয়েন টি ইজ ইকুয়াল টু জিরো। অর্থাৎ দেখা যাচ্ছে এই যে রাইট হ্যান্ড সাইডে যে এক্সপ্রেশন যেটা আছে এখানে কিন্তু টি যুক্ত টার্ম আছে। তাহলে আমি কী করব, যে টি ইজ ইকুয়াল টু জিরো করবো। ফর এক্সাম্পল সাইন টু টি, তাহলে টি ইজ ইকুয়াল টু জিরোতে কত হবে, এর ভ্যালুটা জিরো হবে। কিন্তু এই যে দেওয়া আছে কস টু টি, টি ইজ ইকুয়াল টু জিরোতে এর ভ্যালুটা কত হবে, ওয়ান ইন্টু -8। তাহলে এখান থেকে একটা ভ্যালু পাওয়া যাবে, এটার জন্য জিরো হবে। তাহলে রাইট হ্যান্ড সাইডে আমি যদি টি ইজ ইকুয়াল টু জিরো যদি বসাই, তাহলে আমরা যেটা পাবো এটা হচ্ছে এই ফ্যাক্টরটা পাওয়া যাবে যে 0y - 8j প্লাস 0k প্লাস c1। আর লেফট সাইডে ভি এর মানটা জিরো, কারণ টি সমান জিরোতে ভি সমান জিরো। তাহলে কি পাওয়া যাচ্ছে, এই সমীকরণটা থেকে আমরা বুঝতে পারছি যে এই যে c1 যে কনস্ট্যান্ট যেটা, তার ভ্যালুটা হচ্ছে কি না 8j। তাহলে এই কনস্ট্যান্টের ভ্যালুটা বের করে নেওয়ার পরে আমরা কি করতে পারবো, যে ভি এর তাহলে অ্যাকচুয়াল মান যেটা হবে এই যে এই পুরো ফ্যাক্টরটা প্লাস c1, যেখানে c1 এর মান হচ্ছে 8j, তাহলে 8jটা আমরা লিখেছি, তাহলে এটা হলো গিয়ে ভেলোসিটি ভি এর মান। এরপরে আমরা একই পদ্ধতিতে যেভাবে আমরা অ্যাক্সেলারেশনের ইন্টিগ্রেশন থেকে ভেলোসিটি পেলাম, তাহলে ভেলোসিটি থেকে আমরা যদি আবার ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা কি পাবো, যে পজিশন ভেক্টর আর পাবো, কারণ ভি ইজ ইকুয়াল টু ডিআর বাই ডিটি। তাহলে সেখান থেকে আমরা আর পেলাম, কিন্তু এখানেও একটা কনস্ট্যান্ট c2 থাকবে, এবং এই c2কে কীভাবে বার করবো, ঠিক আগের পদ্ধতিতে, কারণ বলে দেওয়া আছে যে অ্যাট টি ইজ ইকুয়াল টু জিরো, আর ইজ ইকুয়াল টু জিরো। তাহলে লেফট হ্যান্ড সাইড হবে জিরো, আর রাইট হ্যান্ড সাইডে কী করতে হবে না, টি এর মানটা জিরো বসাতে হবে। তাহলে টি এর মানটা আমি যদি জিরো বসাই, তাহলে ঠিক আগের পদ্ধতি অবলম্বন করে আমরা দেখব যে এই যে রাইট হ্যান্ড সাইডের যে ফাংশন যেটা আছে তার ভ্যালুটা হচ্ছে এরকম একটা ভ্যালু পাওয়া যাচ্ছে, যেখান থেকে এই যে c2 এর মানটা আমরা
এখানে পেয়ে গেছি। তাহলে কি হবে যে আমরা পজিশন ভেক্টর আর এর একটা মান আমরা পেলাম। আবার আরেকটা অঙ্ক দেখে নিই, যেমন কি এ ইন্টু ডি স্কোয়ার এ বাই ডিটি স্কোয়ার ডিটি, এই ফাংশনটার ভ্যালু কত সেটা আমাকে বার করতে হবে। তো এটার একটা ট্রিক্স রয়েছে। আমরা প্রথমে যেটা করব যে ডি ডিটি অফ এ ক্রস ডি এ ডিটি এটা কত হয় বের করব। অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে দুটো ভেক্টর ক্রস প্রোডাক্ট হিসেবে আছে এবং তার ডিফারেন্সিয়েশন করছি। তাহলে কি হবে যে একটা ফাংশন ফিক্স থেকে আরেকটা ডেরিভেটিভ হবে, প্লাস আরেকটা ফাংশন ফিক্স থাকবে অপরটা ডেরিভেটিভ হবে, যেটা নর্মালি আমরা করে থাকি যখন দুটো ফাংশন গুণ করা অবস্থায় থাকে। তাহলে এটা যেটা হবে এ ক্রস ডি স্কোয়ার এ বাই ডিটি স্কোয়ার প্লাস তারপরে হবে যে ডিএ বাই ডিটি, অর্থাৎ এর ডিফারেন্সিয়েশন হবে কিন্তু এটা ফিক্স থাকবে। তাহলে ডিএ বাই ডিটি ক্রস ডিএ বাই ডিটি, তাহলে কি দেখা যাচ্ছে যে দুজন একই ভেক্টরের ক্রস প্রোডাক্ট। আমরা জানি যে এক্স ক্রস এক্স ইজ ইকুয়াল টু জিরো, যেখানে এক্স হচ্ছে একটা ভেক্টর রাশি, কারণ তারা তো একই ভেক্টর। তাহলে সেকেন্ড টার্মটা জিরো, তাহলে আলটিমেটলি ডি ডিটি অফ এ ক্রস ডিএ বাই ডিটি ইজ ইকুয়াল টু এ ক্রস ডি স্কোয়ার এ বাই ডিটি স্কোয়ার। তাহলে এই যে এখানে যেটা অঙ্ক যেটা দেওয়া ছিল যে এ ক্রস ডি স্কোয়ার এ বাই ডিটি স্কোয়ার, এইটা না লিখে আমরা লিখতে পারি যে ইন্টিগ্রেশন ডি ডিটি অফ এ ক্রস ডিএ বাই ডিটি ইন্টু ডিটি। তাহলে বেসিক্যালি এটা হবে ডিটি ডিটি ক্যান্সেল হয়ে ডি অফ এ ক্রস ডিএ বাই ডিটি, তাহলে এর ইন্টিগ্রেশন করলে আমরা পাবো এ ক্রস ডিএ বাই ডিটি প্লাস সি। তাহলে এই হচ্ছে গিয়ে রেজাল্ট। এইবার আমরা সরাসরি চলে যাব যে লাইন ইন্টিগ্রাল, এই লাইন ইন্টিগ্রাল এই টপিকটার ওপরে আমরা কিছু উদাহরণ দেখে নিই। তো এখানে একটা ভেক্টর দেওয়া আছে, এ হচ্ছে গিয়ে ভেক্টর, আমাকে এ ডট ডিআর এই যে ইন্টিগ্রেশনের ভ্যালু বার করতে হবে, এবং এখানে কোঅর্ডিনেট হচ্ছে কি না 0 0 0 থেকে 1 1 1 অ্যালং দ্য ফলোয়িং পাথস। এবারে তিনটে ডিফারেন্ট পার্টসের কথা এখানে বলা রয়েছে, একটা প্রবলেমের তিনটে আলাদা আলাদা পার্ট রয়েছে। তো প্রথমে যেটা বলা হয়েছে যে এই যে সি বলে যে সি যে কার্ভ যেটা থাকবে, এই সি কার্ভটা হচ্ছে এরকমভাবে আছে যে এক্স ইজ ইকুয়াল টু টি, ওয়াই ইজ ইকুয়াল টু টি স্কোয়ার এবং জেড ইকুয়াল টু টি কিউব। তাহলে এইটা আমরা প্রথমে দেখে নিই। তো তার আগে এই যে এ ডট ডিআর এর ভ্যালুটা এখানে বের করে নেওয়া হয়েছে, কারণ এটা আমরা জানি কীভাবে বের করতে হয়। প্রথমে এ লেখা হলো ডট ডিআর, ডিআর মানে হচ্ছে ডিএক্স আই প্লাস ডিওয়াই জে প্লাস ডিজেডকে, এভাবে এ ডট ডিআরটাকে ইভ্যালুয়েট করা হলো। তারপরে এখানে বলা রয়েছে যে এক্স ইজ ইকুয়াল টু টি, ওয়াই ইজ ইকুয়াল টু টি স্কোয়ার এবং জেড ইজ ইকুয়াল টু টি কিউব, এবং কোঅর্ডিনেটটা বলা আছে 0 0 0 থেকে 1 1 1। তো আমরা যদি দেখি যে এই যে কোঅর্ডিনেটের ভ্যালুগুলো থেকে যেমন এক্সের মানটা 0 থেকে 1 চেঞ্জ হলো, তাহলে এক্স ইজ ইকুয়াল টু টি যদি হয় এবং এক্সের মানটা 0 থেকে 1 চেঞ্জ হওয়া মানেই টি ইজ ইকুয়াল টু 0 থেকে 1 চেঞ্জ হওয়া। এবং আমি যদি বাকি দুটো ইকুয়েশনও যদি দেখি, তাহলে সেখানেও আমরা বুঝতে পারবো যে আলটিমেটলি কিন্তু টি এর যে ভ্যারিয়েশনটা এটা 0 থেকে 1 পর্যন্ত হচ্ছে। তাহলে টি এর ভ্যারিয়েশনটা যদি 0 থেকে 1 পর্যন্ত যদি হয়, তাহলে কি আছে যে এ ডট ডিআর এর এই যে এক্সপ্রেশন যেটা আছে, এই এক্সপ্রেশনটাকে পুরোটাকে আমাকে ইন টার্মস অফ টিতে করতে হবে, অর্থাৎ টি এর আকারে প্রকাশ করে নিতে হবে। আমরা এক্স ওয়াই জেডের সঙ্গে টি এর সম্পর্ক জানি, এখানে বলে দেওয়া আছে, তাহলে আমরা খুব সহজেই এই যে ফ্যাক্টরটাকে আমরা পুরোটাকে টিতে কনভার্ট করে নিলাম। টিতে কনভার্ট করে নেওয়ার পরে লিমিট হচ্ছে 0 থেকে 1, তাহলে আমরা আলটিমেটলি একটা ভ্যালু পাবো, সেটা হচ্ছে 5। এছাড়া আরেকটাভাবে যেটা করা যেতে পারে যে প্রথমেই যে এ ভেক্টরটাকে টিতে কনভার্ট করে নিলাম, কারণ এ ভেক্টর এখানে দেওয়া রয়েছে এই যে ফাংশনটা, এখানে প্রথমেই আমি একে টি এর আকারে কনভার্ট করেছি, আর আর ইজ ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেডকে পজিশন ভেক্টর, একেও আমরা টি এর আকারে প্রকাশ করেছি। এটা যদি আর ইজ ইকুয়াল টু দিস ওয়ান যদি হয়, মানে টি আই প্লাস টি স্কোয়ার জে প্লাস টি কিউবকে, তাহলে ডি আর সমান কত হবে, মানে টি এর আকারে আমরা এটাকে বের করলাম, তারপরে এ ডট ডিআর করলাম, মানে প্রথমেই পুরোটাকে টি এর আকারে কনভার্ট করে 0 থেকে 1 লিমিট বসিয়ে একই রেজাল্ট পাওয়া যাবে। এটা হচ্ছে অপর একটা মেথড। নেক্সট আমরা প্রবলেমটা দেখি, প্রথমটা আমরা করে ফেললাম। নেক্সট যেটা বলেছে যে এই ইন্টিগ্রেশনটা করতে হবে, কিন্তু কি করতে হবে যে স্টেপ বাই স্টেপ করতে হবে। কীরকম না 3টে স্টেপ এখানে বলা রয়েছে। তো বলছে যে দ্য স্ট্রেট লাইন্স ফ্রম 0 0 0 টু 1 0 0, মানে প্রথম স্টেপটাতে কি হচ্ছে কি যে এখানে খুব ভালো করে লক্ষ্য করলে তোমরা সবাই বুঝতে পারবে যে এক্সের ভ্যালুটা শুধু চেঞ্জ হলো, দেখো 0 থেকে 1, কিন্তু ওয়াই জেডের ভ্যালুটা কিন্তু কোনো চেঞ্জ হয়নি।
এবার কি হলো না, পরবর্তী ধাপে একটু দেখা যাক যে 100 থেকে বলা হচ্ছে যে 110-তে যাচ্ছে। তার মানে কি এক্সটা 1 থেকে 1, মানে এক্সের কোনো চেঞ্জ হলো না, ওয়াইয়ের চেঞ্জ হলো 0 থেকে 1 এবং জেডের চেঞ্জ 0 থেকে 0, মানে জেডের কোনো চেঞ্জ হয়নি। তারপরে কি হয়েছে যে 110 থেকে 111-এ যাবে, এক্ষেত্রে এক্স এবং ওয়াইয়ের কোনো চেঞ্জ হয়নি, দুজনেই 1 থেকে 1-এ আছে, কিন্তু জেডটা 0 থেকে 1-এ আছে। তার মানেটা যেটা হলো আর কি, যে 3টে স্টেপে আমাকে ইন্টিগ্রেশনটা করতে হবে এবং এক একটা স্টেপে এক একটা ভ্যারিয়েবল কিন্তু চেঞ্জ হচ্ছে, এই ব্যাপারটাকে আমাকে মাথাতে রাখতে হবে। তাহলে এই প্রবলেমগুলো কিভাবে করা যায় আমরা একটু দেখে নিই। তো এইভাবে আমরা করব যে 000 থেকে 100 যখন হচ্ছে, তো আমরা তখন লিখব যে এক্স ভ্যারিজ ফ্রম 0 to 1, যেটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি, কিন্তু ওয়াই আর জেড এরা হচ্ছে ফিক্সড। তো আমরা এইভাবে লিখব যে ওয়াই ইকুয়াল টু 0, জেড ইকুয়াল টু 0, কারণ কি তারা হচ্ছে ফিক্সড। সুতরাং তারা যদি ফিক্সড যদি হয়, ওয়াই ফিক্সড হলে ডিওয়াইটাও 0 হবে এবং জেড যদি ফিক্সড যদি হয় তাহলে ডিজেডটা 0 হবে। তাহলে আমরা যে এ ডট ডিআর এর যে রাশিমালা যেটা আছে এক্স ওয়াই জেডে, যেটাকে আমরা প্রকাশ করেছিলাম, অর্থাৎ একদম প্রথমেই যেটা এই যে এইখানে এই যে এই ফাংশনটাকে আমরা নেব, এই ফাংশনটাকে নিয়ে আমরা কি করব যে প্রথম স্টেপটার জন্য কি করব যে এক্স ওয়াই জেডের যে মানগুলো এখানে বসাবো, এক্স ওয়াই জেড এবং ডিএক্স ডিওয়াই ডিজেড সবার মানগুলো বসাবো। কিন্তু মানে যেটা দেখা যাবে যে এক্সটা যেহেতু ভ্যারিয়েবল, সুতরাং এক্সটাকে আমরা ইন্টিগ্রেশনের ভিতরে, অর্থাৎ যেটা ইন্টিগ্রাল, সেখানে এক্সটা এবং ডিএক্সটাকে অ্যাজ ইট ইজ রাখবো, অর্থাৎ এক্সটা এক্সের আকারেই থাকবে, কিন্তু ওয়াই এবং জেডের যেহেতু নির্দিষ্ট মান রয়েছে সেই ভ্যালুগুলো আমরা বসাবো। সেই ভ্যালুগুলো বসিয়ে এক্সের রেঞ্জটাকে দেবো, অর্থাৎ 0 থেকে 1, তাহলে আলটিমেটলি আমরা একটা ভ্যালু পাবো। ঠিক একই পদ্ধতিটা মাথায় রেখে এই যে সেকেন্ড স্টেপটা যখন হবে, ঠিক আগের মতনই আমরা করব, যে এখানে চেঞ্জ হবে ওয়াই। এই যে এখানে বলা রয়েছে যে ওয়াই ভ্যারিজ ফ্রম 0 to 1, কিন্তু যারা যারা ফিক্স রয়েছে সেটাকে আমাদেরকে মেনশন করতে হবে। যেমন কি এই যে এখানে এক্সের ভ্যালুটা হচ্ছে 1, এক্সের ভ্যালুটা ফিক্সড 1, কিন্তু ডিএক্সটা 0 হবে যেহেতু সে ফিক্সড আছে। আবার একইভাবে আমরা বলবো যে এই যে জেডের ভ্যালুটা হচ্ছে 0, তাহলে ডিজেডটা হবে 0। ঠিক আগের পদ্ধতি মাথায় রেখে আমরা পরের ইন্টিগ্রেশনটা যখন করব তখন 0 পাবো। এবং থার্ড স্টেপে আমরা যেটা দেখাবো যে এখানে জেড ভ্যারিজ ফ্রম 0 to 1, জেডটা 0 থেকে 1-এ চেঞ্জ হচ্ছে। আর কি হবে, এক্স এবং ওয়াইয়ের কোনো চেঞ্জ হবে না, তাহলে এক্স ইকুয়াল টু 1 হবে, ওয়াই ইকুয়াল টু 1 এবং ডিএক্স 0, ডিওয়াই 0 হবে। তাহলে সবগুলোর মান এখানে বসাবো এবং ঠিক আগের পদ্ধতি অবলম্বনে আমরা একটা ভ্যালু পাবো এবং তারপরে আমরা সবগুলোকে যোগ করে দেবো। সবগুলোকে যোগ করলে এই 3টে স্টেপে টোটাল ইন্টিগ্রেশনের ভ্যালু যেটা সেটা আমরা পাবো। তাহলে এটা হলো মানে সেকেন্ড প্রবলেমটা। লাস্টে যেটা বলা রয়েছে যে একটা স্ট্রেট লাইন, মানে এক্ষেত্রে যে সি কার্ভ যেটা আছে সেটা হবে একটা স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইন হবে। এটা কিন্তু গুরুত্ব দিতে হবে, যেখানে বলা রয়েছে স্ট্রেট লাইন, এটা আমি পরে বলছি কেন স্ট্রেট লাইন এই টার্মটার উপর আমরা গুরুত্ব দেবো। তারপরে কোঅর্ডিনেটটা বলে দিয়েছে যে 0 0 0 থেকে 1 1 1। তোমরা দেখে নিই এই লাস্টেরটা আমরা কিভাবে সলভ করছি। এই যে এখানে যেহেতু স্ট্রেট লাইন বলেছে, তাহলে আমরা বলতে পারি যে এই যে স্ট্রেট লাইন যদি হয় তাহলে এই যে প্যারামেট্রিক ফর্ম, মানে এক্স এবং টি, আমরা এটাকে পুরো ফাংশনটাকে ইন টার্মস অফ টিতে প্রকাশ করে সলভ করতে চাইছি। তো আমরা যখন এক্সকে টি আর আকারে প্রকাশ করব, তখন আমরা ঠিক কীভাবে প্রকাশ করব। যেহেতু এখানে বলে দেওয়া রয়েছে যে এটা একটা স্ট্রেট লাইন, মানে একটা স্ট্রেট লাইনে যাবে, স্ট্রেট লাইনে যাবে বলেই আমরা বলতে পারি যে এক্স ইজ ইকুয়াল টু টি, ওয়াই ইজ ইকুয়াল টু টি, জেড ইজ ইকুয়াল টু টি। এটা যদি অন্য স্ট্রেট লাইন না হয়ে যদি অন্য ইকুয়েশন যদি হতো তাহলে কিন্তু আমরা এটা বলতে পারতাম না। যদি স্ট্রেট লাইন ইকুয়েশন যদি হয় তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে তার যে প্যারামেট্রিক ফর্ম যেটা, সেটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু টি, ওয়াই ইজ ইকুয়াল টু টি এবং জেড ইজ ইকুয়াল টু টি। এবং আমরা এই ফর্মেটটা মনে রাখবো এবং অন্যান্য প্রবলেমের ক্ষেত্রে এই যে প্যারামেট্রিক ফর্ম যেটা আছে একে প্যারামেট্রিক ফর্ম বলা হয়, যে একটা নির্দিষ্ট কার্ভের জন্য এই যে প্যারামেট্রিক ফর্মটা আলাদা আলাদা রকমের হয়। তো যদি স্ট্রেট লাইন যদি হয় তখন ঠিক এরকম একটা ইকুয়েশন আমরা বলবো যে এক্স ইজ ইকুয়াল টু টি, ওয়াই ইজ ইকুয়াল টু টি এবং জেড ইজ ইকুয়াল টু টি হবে। তাহলে কি হবে, এই যে কোঅর্ডিনেটে যে ভ্যারিয়েশন যেটা যেটা দেওয়া রয়েছে 0 0 0 থেকে 1 1 1, এই ভ্যারিয়েশনটা থেকে আমরা সহজেই বলতে পারবো যে টি এর ভ্যারিয়েশনটা হবে 0 থেকে 1 পর্যন্ত। এই সমীকরণটা থেকে আমরা সহজেই বলতে পারি যে এক্স ওয়াই জেডের ভ্যারিয়েশন যদি 0 থেকে 1, 0 থেকে 1 এবং 0 থেকে 1 হয়, তাহলে টি এর ভ্যারিয়েশনটা অবশ্যই 0 থেকে 1 হবে। তাহলে পুরো ফাংশনটাকে টি আর আকারে প্রকাশ করে নিয়ে আমরা আলটিমেটলি একটা ভ্যালু পাবো, সেটা হচ্ছে 13/3। এটা হচ্ছে লাস্ট প্রবলেমটা। আরেকটা আমরা ইকুয়েশন দেখে নিই, আরেকটা অঙ্ক দেখে নিই। যেমন কি
এখানে বলেছে যে ফাইন্ড দ্য টোটাল ওয়ার্ক ডান ইন মুভিং এ পার্টিকেল ইন দ্য ফোর্স ফিল্ড গিভেন বাই এফ দেওয়া আছে অ্যালং দ্য হেলিক্স সি। এই যে এখানে যেমন কার্ভটা কি না হেলিক্স, আগে যেমন আমরা আলোচনা করলাম লাস্টের প্রবলেমটাতে, সেটা হচ্ছিল যে একটা স্ট্রেট লাইন ছিল কার্ভটা, কিন্তু এখানে বলছে যে এখানে যে কার্ভ যেটা হবে সেটা হচ্ছে কিসের ইকুয়েশন না হেলিক্সের ইকুয়েশন। তো হেলিক্সের ইকুয়েশন যদি থাকে তাহলে প্যারামেট্রিক ফর্ম যেটা হবে সেটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু কস টি, ওয়াই ইজ ইকুয়াল টু সাইন টি, জেড ইজ ইকুয়াল টু টি, এবং এখানে টি এর লিমিটটাকে বলে দেওয়া আছে 0 থেকে π/2। তাহলে আমি আগে যেটা বললাম যে এক একটা কার্ভের জন্য এক একটা কিন্তু প্যারামেট্রিক ফর্ম থাকে, সেটাকে আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। স্ট্রেট লাইনের জন্য বললাম, এটা হচ্ছে হেলিক্সের জন্য। তো এই প্রবলেমটা আমরা কিভাবে করব, ঠিক আগের মতনই করব, যে এফ ডট ডিআর, এফ দেওয়া আছে, এফ ডট ডিআর প্রথমে আমরা বের করলাম। এটা বের করে নেওয়ার পরে এই পুরোটাকে কি করতে হবে, এখানে এক্স ওয়াই এবং জেড প্রত্যেকের সঙ্গে টি এর রিলেশন দেওয়া রয়েছে। তাহলে আমরা কি করব, এই পুরো ফাংশনটাকে টিতে কনভার্ট করব, এবং টি এর লিমিট হচ্ছে 0 থেকে π/2। তাহলে 0 থেকে π/2 বসালে আমাদেরকে আলটিমেটলি একটা ইন্টিগ্রেশন করতে হবে, যে রাইট হ্যান্ড সাইডে এই যে পুরো জিনিসটার একটা সিম্পলিফাইড ভার্সন দেওয়া রয়েছে। তাহলে এইটার ইন্টিগ্রেশন আমাকে করতে হবে, যে টি আর আকারে প্রকাশ করে নেওয়ার পরে আমরা এই রাইট হ্যান্ড সাইডের এই সিম্পলিফাইড যে ফাংশন যেটা আছে সেটা আমরা পাবো। তো দেখা যাচ্ছে যে এই ইন্টিগ্রেশনটা করার জন্য আমরা একটা পার্টিকুলার ফর্মুলা ইউজ করব। যেমন ধরা যাক যে প্রথমের ফাংশনটা এখানে কি আছে না মাইনাস টি ইন্টু সাইন টি ইন্টু ডিটি। তাহলে দেখা যাচ্ছে যে এই যে ইন্টিগ্রাল যেটা আছে, এই ইন্টিগ্রালটা হচ্ছে দুটো ফাংশনের গুণফল। তো এই ধরনের ইন্টিগ্রেশনকে আমরা যেভাবে আমরা পারফর্ম করি সেটার নাম হলো ইন্টিগ্রেশন বাই পার্টস। এটা আমরা অলরেডি আমাদের হায়ার সেকেন্ডারি ক্লাসে আমরা জেনে এসেছি। তাহলে সেই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করব। এটা সাধারণত যে ফর্মুলাটা হয়, যদি ইউ এবং ভি যদি দুটো ফাংশন যদি থাকে, তাহলে ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডিএক্স সমান যেটা হয় যে ইউ ইন্টু ভি ওয়ান মাইনাস ইউ প্রাইম ইন্টু ভি টু। তো এখানে প্রাইম মানে হচ্ছে কি ডিফারেন্সিয়েশন, এবং ভি ওয়ান মানে ওয়ান হচ্ছে সাবস্ক্রিপ্টে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। তো বেসিক্যালি যেটা হয় আর কি সেটা হচ্ছে যে আমরা যদি এই যে টিটাকে যদি ফার্স্ট ফাংশন যদি ধরি, তাহলে যেটা হবে, আমি মাইনাস সাইনটাকে আপাতত ইগনোর করছি, তাহলে টি ইন্টু ইন্টিগ্রেশন অফ দ্য সাইন টি ডিটি। তাহলে সেখান থেকে আমরা কস টি পাচ্ছি, কস টি একটা মাইনাস সাইন হিসেবে আসবে, এবং এই মাইনাসের সঙ্গে সেটা ক্যান্সেল হয়ে প্লাস দেবে। মাইনাস যেটা হবে, আমাকে একটা ইন্টিগ্রেশন সিম্বল দিতে হবে। এবারে যেটা প্রথম ফাংশন নিয়েছিলাম টি, তার ডিফারেন্সিয়েশন হবে, মানে সেটা 1 আমাকে দেবে। আর এই যে ফাংশন যেটা পেয়েছিলাম যে কস টি, তার ইন্টিগ্রেশন হবে, তার ইন্টিগ্রেশন মানে এই যে ইন্টিগ্রেশন যেটা দেওয়া রয়েছে কস টি ডিটি। এইটার জন্য আমি বলবো যে ইন্টিগ্রেশন বাই পার্টসের ফর্মুলাটা আরও একবার ভালো করে দেখে নিতে। তো যাই হোক না কেন, ইন্টিগ্রেশন বাই পার্টস করে আমরা আলটিমেটলি একটা রেজাল্ট পাবো। এই দুটো ফাংশনকেই কিন্তু ইন্টিগ্রেশন বাই পার্টস এই মেথডে সলিউশন করতে হবে। তাহলে আমরা আলটিমেটলি একটা টোটাল ওয়ার্ক ডানের জন্য একটা ভ্যালু এখানে পেলাম। নেক্সট আর একটা প্রবলেম দেখে নিই। এখানে এফ এর ভ্যালু দেওয়া রয়েছে, এফ ডট ডিআর বার করতে হবে। সি হচ্ছে একটা কার্ভ, এবং সেই কার্ভটা কেমন সেটা বলে দেওয়া রয়েছে, সেটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু 2x স্কোয়ার। কোঅর্ডিনেট এখানে বলা রয়েছে। এই প্রবলেমটা খুব সহজ প্রবলেম, কারণ এখানে এফ ডট ডিআর আমরা প্রথমে করে নেব। এফ ডট ডিআর করার পরে যেহেতু ওয়াই ইজ ইকুয়াল টু 2x স্কোয়ার দেওয়া রয়েছে, তাহলে আমরা প্যারামেট্রিক ফর্ম ইউজ করতে পারি। আমরা প্রথমে ধরে নেব যে এক্স ইজ ইকুয়াল টু টি। তাহলে এক্স ইজ ইকুয়াল টু টি হলে ওয়াই ইজ ইকুয়াল টু 2t স্কোয়ার হবে, এবং এই যে ভ্যারিয়েশন যেটা আছে সেখান থেকে আমরা দেখব যে টি এর ভ্যারিয়েশনটা হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত। তাহলে আমরা এখানে খুব সহজেই একটা ভ্যালু পাবো। এটা হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশন ইউজ করে, অথবা ডাইরেক্টলি আমি পুরো ফাংশনটাকে, এই পুরো যে ফাংশন যেটাকে আছে এটাকে এক্সে কনভার্ট করে আমি একটা রেজাল্ট পেতে পারি। আরেকটা উদাহরণ দেখে নিই। এই যে এফ একটা ফাংশন দেওয়া রয়েছে, তাহলে এখানে বলা হচ্ছে যে ফাইন্ড দ্য ওয়ার্ক ডান ইন মুভিং এ পার্টিকেল ওয়ান্স অ্যারাউন্ড এ সার্কেল সি ইন দ্য এক্স ওয়াই প্লেন উইথ ইট সেন্টার এট দ্য অরিজিন অ্যান্ড এ রেডিয়াস অফ 3। মানে এখন আমার যে সি বলে যে কার্ভ যেটা আছে সেটা কিন্তু বেসিক্যালি হচ্ছে কি একটা সার্কেল। সার্কেলটার সেন্টারটা হচ্ছে অরিজিনে আছে, আর রেডিয়াসটা হচ্ছে 3-তে, এবং এটা এক্স ওয়াই প্লেনে আছে সেটা বলা আছে। তাহলে এক্স ওয়াই প্লেনে থাকার মানেই কিন্তু জেড ভ্যালুটা কিন্তু 0। জেড ভ্যালুটা 0 হবে, মানে ডিজেডটাও কিন্তু 0 হচ্ছে। তাহলে আমরা যখন এফ ডট ডিআরটা যখন ক্যালকুলেশন করব, তখন যেটা করব যে জেডের মানটা 0 করব এবং ডিজেডের মানটা 0 করে দেবো। তাহলে এফ ডট ডিআর সমান হলো এইটা। তাহলে এই ইন্টিগ্রেশনটাকে আমাকে করতে হবে, যেখানে সি হচ্ছে কি একটা সার্কেল।
তো আমরা একটু আগে যেটা আলোচনা করছিলাম যে এক একটা জিওমেট্রিক্যাল ফিগারের জন্য, বা আমরা যদি বলি এক একটা কার্ভ যদি বলি, তাহলে এক একটা কার্ভের জন্য কিন্তু প্যারামেট্রিক ইকুয়েশনটা আলাদা আলাদা। এখানে যেহেতু সার্কেল বলে দেওয়া রয়েছে, তাহলে আমরা সার্কেলের ক্ষেত্রে যেটা ইউজ করি সেটা হচ্ছে যে এক্স ইজ ইকুয়াল টু এ কস টি এবং ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন টি, যেখানে টিটা হচ্ছে কি অ্যাঙ্গেল আর এটা হচ্ছে কি রেডিয়াসের মানটা। তো যেমন ধরা যাক এখানে যেটা লেখা রয়েছে যে এখানে আর হচ্ছে একটা পজিশন ভেক্টর, আর ইজ ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে। তো এক্সের জায়গায় আমরা যেটা বলেছি যে এ কসটি, অনেকে আর কস থিটা বলে, যেখানে থিটা হচ্ছে অ্যাঙ্গেল, একই ব্যাপার। তো এখানে এর ভ্যালু হচ্ছে 3, মানে এই যে রেডিয়াসটা 3 বলে দেওয়া আছে। আবার ওয়াই সমান যেটা বসানো হয়েছে যে 3 সাইন টি। তাহলে আরকে আমরা এইভাবে প্যারামেট্রিক ইকুয়েশন আকারে লিখতে পারবো, যেহেতু সার্কেল বলে দেওয়া আছে। তো আমরা এই যে যেটা বললাম যে চুজ দ্য প্যারামেট্রিক ইকুয়েশন অফ দ্য সার্কেল এক্স ইজ ইকুয়াল টু এ কস টি মানে 3 কস টি, ওয়াই ইজ ইকুয়াল টু 3 সাইন টি, এবং টি এর যে লিমিট সেটা 0 থেকে 2 পাই। আমরা জানি যে সার্কেলের ক্ষেত্রে এই যে অ্যাঙ্গেলের ভেরিয়েশনটা 0 থেকে 2 পাই হবে। তাহলে এই যে প্রথমে যে এফ ডট ডিআর এর যে ভ্যালুটা আমরা পেয়েছিলাম এক্স এবং ওয়াই এর আকারে, এটাকে আমরা প্রথমে এক্স এবং ওয়াই এর যে মানটা আমরা বললাম প্যারামেট্রিক ইকুয়েশনের জন্য, এটাকে পুরোটা আমরা টিতে কনভার্ট করলাম। এখানে পুরোটাকে আমরা টিতে কনভার্ট করেছি এবং টি এর লিমিটটা এই যে 0 থেকে 2 পাই বলা রয়েছে, এই 0 থেকে 2 পাই আমরা বসিয়েছি, এবং আলটিমেটলি আমরা যে ভ্যালু যেটা পেলাম সেটা হচ্ছে 18 পাই, এই ভ্যালুটা আমরা পেলাম। তো এই হচ্ছে গিয়ে এই ইন্টিগ্রেশনটার ভ্যালু। তবে এখানে যেটা বলা রয়েছে যে ইফ সিইউ এর ট্রাভার্সড ইন দ্য ক্লকওয়াইজ মানে নেগেটিভ ডাইরেকশন, দ্য ভ্যালু অফ দ্য ইন্টিগ্রাল উড বি মাইনাস 18 পাই। মানে এখানে যে যেভাবে আমরা ট্রাভার্স করেছি সেটা হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ ডাইরেকশনে আমরা গেছি। এই যে এখানে ফিগারটা যেটা দেওয়া রয়েছে, এটা যদি আমরা ক্লকওয়াইজ ডিরেকশনে যেতাম তাহলে ঠিক নেগেটিভ ভ্যালুটা আমরা পেতাম। আরেকটা প্রবলেম আমরা দেখি যে এফ ইজ ইকুয়াল টু গ্র্যাড ফাই বলা আছে, যে সাপোজ এফ ইজ ইকুয়াল টু গ্র্যাড ফাই, যেখানে ফাই ইজ সিঙ্গেল ভ্যালুড অ্যান্ড এজ কন্টিনিউয়াস পার্শিয়াল ডেরিভেটিভ, so that the work done in moving a particle from one point P1 in this field to another point P2 is independent of the path joining the 2 points. তো ওয়ার্ক ডান মানে আমরা জানি যে ওয়ার্ক ডান মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ এফ ডট ডিআর। এখানে দুটো লিমিট, কারণ কি এখানে P1 থেকে P2 তে গেছে, একটা পার্টিকেল P1 থেকে P2 তে গেছে, এফ হচ্ছে কি ফোর্স, এবং তাহলে কি হবে যে ওয়ার্ক ডান যেটা হবে সেটা হচ্ছে এফ ডট ডিআর। এটা আমরা জানি, আমরা অলরেডি আগেই পড়ে এসেছি। সুতরাং এফ ডট ডিআর যদি ওয়ার্ক যদি হয়, এবং এফের ভ্যালুটা এখানে কত বলা আছে না গ্র্যাড ফাই বলা আছে, তার মানে কি এটা হচ্ছে গ্র্যাড ফাই ডট ডিআর। তো গ্র্যাড ফাই সমান হচ্ছে এই ভ্যালুটা, আমরা এটা গ্র্যাডিয়েন্টের লেকচারে অলরেডি আলোচনা করেছিলাম। এটা হচ্ছে গ্র্যাড ফাইয়ের ভ্যালু ডট ডিআর মানে হচ্ছে ডিএক্স আই প্লাস ডিওয়াই জে প্লাস ডিজেডকে। তাহলে এটা করলে আমরা আলটিমেটলি যেটা পাচ্ছি যে ডেল ফাই বাই ডেল এক্স ডিএক্স প্লাস ডেল ফাই বাই ডেল ওয়াই ডিওয়াই প্লাস ডেল ফাই বাই ডেল জেড ইন্টু ডিজেড। এই যে পুরো ফাংশনটাকে লেখা যেতে পারে ডি ফাই, কারণ এটা হচ্ছে টোটাল ডেরিভেটিভের ফর্মুলা। তাহলে ডি ফাই ইন্টিগ্রেশন লিমিট P1 থেকে P2, তার মানে হচ্ছে ফাই P2 মাইনাস ফাই P1 মানে ফাই x2 কমা y2 কমা z2 মাইনাস ফাই x1 কমা y1 কমা z1। তো এই যে ফাই কি না, ফাই হচ্ছে একটা সিঙ্গেল ভ্যালুড ফাংশন। তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে ওয়ার্ক ডান যেটা হচ্ছে এটা হচ্ছে ফাই যে ফাংশন যেটা আছে, ফাইনাল কোঅর্ডিনেট হচ্ছে x2 y2 z2 এবং ইনিশিয়াল কোঅর্ডিনেট হচ্ছে x1 y1 কমা z1। তার মানে কি যে ওয়ার্ক ডানটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ফাই ভ্যালুটার ইনিশিয়াল কোঅর্ডিনেট এবং ফাইনাল কোঅর্ডিনেট এদের যে সাবট্রাক্টের ভ্যালু তার উপরে ডিপেন্ড করছে। তার মানে যেটা হচ্ছে যে দিস ইন্টিগ্রাল ডিপেন্ডস অনলি অন পয়েন্টস P1 এবং P2। কিন্তু এই যে P1 এবং P2 এই যে দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্টটাকে আমরা যখন যোগ করছি তখন কিভাবে যোগ করছি সেটা ইমেট্রিক্যাল, কারণ P1 একটা পয়েন্ট এবং P2 হচ্ছে একটা পয়েন্ট। তো P1 থেকে P2তে আমরা কিন্তু অনেকভাবে যেতে পারি। আমরা স্ট্রেট লাইনে যেতে পারি, আমরা কার্ভড পাথে যেতে পারি, অনেক ধরনের কার্ভড পাথে আমরা যেতে পারি। তো আমরা যেভাবেই যাই না কেন আলটিমেটলি দেখা যাচ্ছে যে ওয়ার্ক ডান ডিপেন্ডস অন দ্য ইনিশিয়াল পয়েন্ট অ্যান্ড ফাইনাল পয়েন্ট, কিন্তু কোন পথে গিয়েছি তার উপরে ডিপেন্ড করছে না। তাহলে সেটা আমরা দেখাতে পারলাম। এটা হচ্ছে প্রথম প্রবলেম যেটা ছিল। তারপরে যেটা বলা হচ্ছে যে কনভার্সলি সাপোজ এফ ডট ডিআর ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য পাথ সি জয়নিং এনি টু পয়েন্টস,
সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এফ ইজ ইকুয়াল টু গ্র্যাড ফাই হবে। অর্থাৎ আগে যে প্রবলেমটা যেটা করা হলো তার উল্টোটা বলা হয়েছে যে যদি ইন্টিগ্রেশন এফ ডট ডিআর যদি ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ হয় তাহলে এফ ইজ ইকুয়াল টু গ্র্যাড ফাই হবে। সেটা কীভাবে দেখানো যেতে পারে? তো এটা এইভাবে দেখানো হয়েছে যে প্রথমে এফ সমান আমরা ধরে নেব যে এফ ওয়ান আই প্লাস এফ টু জে প্লাস এফ থ্রিকে, এবং বাই হাইপোথিসিস ইন্টিগ্রেশন এফ ডট ডিআর ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য পাথ সি জয়নিং এনি 2 পয়েন্টস। তাহলে 2 পয়েন্টটাকে আমরা ধরে নিচ্ছি যে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান কমা জেড ওয়ান এবং এক্স ওয়াই জেড এইটা। তাহলে ফাই সমান যেটা হবে যে ইন্টিগ্রেশন এফ ডট ডিআর, এবং এই যে দুটো পয়েন্ট আমরা ধরে নিয়েছি যে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান কমা জেড ওয়ান, আর এটা হচ্ছে এক্স ওয়াই জেড। এফ ডট ডিআর মানে হচ্ছে এফ ওয়ান ডিএক্স প্লাস এফ টু ডিওয়াই প্লাস এফ থ্রি ডিজেড, এবং এই যে ইন্টিগ্রেশন যেটা আছে সেটা হচ্ছে কি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য পাথ জয়নিং এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান অ্যান্ড এক্স ওয়াই জেড। তাহলে আমরা যেটা বলছি যে দাস ফাই এক্স প্লাস ডেল্টা এক্স কমা ওয়াই জেড মাইনাস ফাই এক্স ওয়াই জেড, অর্থাৎ কি যে এক্সের চেঞ্জ হয়েছে, ওয়াই এবং জেডের কোনো চেঞ্জ হয়নি। তো এটাকে আমরা এইভাবে লিখছি যে ফাই এক্স প্লাস ডেল্টা এক্স কমা ওয়াই কমা জেডকে আমরা কীভাবে লিখছি যে এফ ডট ডিআর, কারণ ফাই মানেই হচ্ছে ইন্টিগ্রেশন অফ এফ ডট ডিআর। এখানে দেখানো হয়েছে যে এক্সের চেঞ্জটা এক্স ওয়ান, আর এখানে আমরা লিখেছি এক্স প্লাস ডেল্টা এক্স ওয়াই জেডটাকে যেটা আমরা দেখিয়েছি যেভাবে যে ইনিশিয়াল কোঅর্ডিনেটটা ছিল ওয়াই ওয়ান এবং জেড ওয়ান। প্রথমে এক্স প্লাস ডেল্টা এক্স আমরা করলাম এফ ডট ডিআর মাইনাস ফাই। এবারে এইটাকে আমরা এইভাবে লিখছি যে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান কমা জেড ওয়ান, এখান থেকে আমরা যেটা বললাম যে এক্স ওয়াই জেড, এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট এবং এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট। এইবারে আমরা এইটাকে আমরা কিভাবে লিখছি? আমরা জানি যে কোনো একটা ইন্টিগ্রেশনের আগে যদি নেগেটিভ সাইন যদি থাকে তাহলে লিমিটটাকে কি হয় না নিচেরটা ওপরে এবং ওপরেরটা নিচে চলে আসে, মানে ইন্টারচেঞ্জ হয় আর কি। সেটাই করা হয়েছে। এখানে মাইনাসটাকে আমরা লিখছি না, মাইনাসটাকে না লিখে এইখানে লেখা হয়েছে যে এক্স ওয়াই জেডটা উপরে ছিল নিচে এসছে, এটা নিচেরটা উপরে চলে গেছে। আগেটা যেটা ছিল একইভাবে এটা রয়েছে। এবারে দেখা গেছে এটা ধরা যাক একটা ফাংশন, এটা হচ্ছে ফাইনাল লিমিট, এটা হচ্ছে ইনিশিয়াল লিমিট। তাহলে কি হবে যে এটা রেজাল্ট যেটা হবে সেটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট মাইনাস ফাইনাল পয়েন্ট, এটাও তাই ইনিশিয়াল পয়েন্ট মাইনাস ফাইনাল পয়েন্ট। তো দেখা যাবে যেহেতু ইন্টিগ্র্যান্ডটা একই আছে এবং এখানে লিমিটটা এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান আছে, এটা নিচের লিমিটটা এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান আছে, তাহলে যখন আমরা লিখবো আর কি এইটা অ্যাজ এ নেগেটিভ ভ্যালু হিসেবে আসবে এবং এইটা অ্যাজ এ পজিটিভ ভ্যালু হিসেবে আসবে, এবং এই দুটো ক্যান্সেল হয়ে আলটিমেটলি যেটা হবে যে এই যে এক্স ওয়াই জেড নিচেরটা থাকবে এবং এক্স প্লাস ডেল্টা এক্স কমা ওয়াই কমা জেড এটার ওপরের ভ্যালুটা থাকবে। এটা এফ ডট ডিআর হবে, মানে এটা এই রেজাল্টটা পাওয়া যাবে। এবার আমরা যেটা বলছি যে আলটিমেটলি যেটা পেলাম, সিন্স দ্য লাস্ট ইন্টিগ্রাল মাস্ট বি ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ জয়নিং এক্স কমা ওয়াই কমা জেড অ্যান্ড এক্স প্লাস ডেল্টা এক্স কমা ওয়াই কমা জেড, we may choose the path to be a straight line joining these points so that dy and dz are 0। মানে আমরা ধরে নিচ্ছি যেহেতু ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ হচ্ছে ইন্টিগ্রেশনটা, আমরা ধরে নিচ্ছি যে এই যে অ্যাডজয়নিং যে লাইন যেটা আছে, মানে এই যে দুটো কোঅর্ডিনেট আছে এই দুটো কোঅর্ডিনেটের মধ্যে যে জয়নিং যে কার্ভ যেটা আছে সেটা হচ্ছে কি একটা স্ট্রেট লাইন। কারণ ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ বলেছে, আমরা যে কোনো পাথ হিসেবে ভাবতে পারি। আমরা স্ট্রেট লাইন নিলাম, তাহলে কী হবে আমাদের ম্যাথমেটিক্সটা করা একটু ইজি হবে। একটা স্ট্রেট লাইন নিলে আমরা ধরে নিচ্ছি যে ডিওয়াই ডিজেডটা 0, কারণ স্ট্রেট লাইন একটা ভেরিয়েবলে চেঞ্জ হবে। আমরা শুধু এক্স ভেরিয়েবল যে এক্স প্লাস ডেল্টা এক্স যেটা হয়েছে শুধু সেইটাকে রাখলাম। তাহলে এই যে লেফট হ্যান্ড সাইড যেটা আছে সেটাকে ডেল্টা এক্স দিয়ে ভাগ করেছি, এই লেফট হ্যান্ড সাইডটাকে। রাইট হ্যান্ড সাইডটাকে আমরা তাহলে ডেল্টা এক্স দিয়ে ভাগ করেছি। এই ইকুয়েশন থেকে এটা আমরা পেলাম। এবারে টেকিং দ্য লিমিট অফ বোথ সাইড অ্যাজ ডেল্টা এক্স টেন্ডস টু 0 করলাম। আমরা ধরে নিচ্ছি যে ডেল্টা এক্স টেন্ডস টু 0। তাহলে কি হবে এই যে লেফট হ্যান্ড সাইডটাকে আমরা বলতে পারি যে ডেল ফাই বাই ডেল এক্স, কারণ আমরা ফ্রম দ্য ফর্মুলা অফ ডিফারেন্সিয়েশন, আমরা যদি ক্যালকুলাসের বইতে ডিফারেন্সিয়েশনের ফর্মুলা যদি দেখি যে লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0 ফাই এক্স প্লাস ডেল্টা এক্স কমা ওয়াই কমা জেড মাইনাস ফাই এক্স ওয়াই জেড বাই ডেল্টা এক্স, এটা কিন্তু ডিফারেন্সিয়েশনের ফর্মুলা। তাহলে এটা হচ্ছে ডেল ফাই বাই ডেল এক্স। এই যে লেফট হ্যান্ড সাইডের যে ভ্যালু যেটা সেটাকে ডেল ফাই বাই ডেল এক্স বলা যেতে পারে। আর এইখানে রাইট হ্যান্ড সাইডে আমরা যেটা পাবো, যেহেতু শুধুমাত্র এফ ওয়ানের উপরে আছে তাহলে এফ ওয়ানটা নিয়ারলি কনস্ট্যান্ট থাকবে, সেটা বাইরে বেরিয়ে আসবে এবং আলটিমেটলি এটা ডিএক্সের উপরে ইন্টিগ্রেশন হবে, সেটা ডেল্টা এক্স দেবে। তাহলে কি হবে যে আলটিমেটলি এফ ওয়ান পাওয়া যাবে রাইট হ্যান্ড সাইডটা থেকে। এবং সিমিলারলি আমরা দেখাতে পারবো যে যদি এটা আমরা ধরে নিয়েছি যে শুধুমাত্র এক্সের চেঞ্জ হচ্ছে, অ্যাডজয়নিং লাইনটা হচ্ছে
এক্স অক্ষ বরাবর আমরা যদি ওয়াই এর চেঞ্জ এবং ডিজেড এর চেঞ্জ যদি দেখাতে পারি, তাহলে ঠিক আগের মতনই আমরা দেখাতে পারি, যে যেমন ডেল ফাইভ বাই ডেল এক্স সমান এফ ওয়ান দেখালাম, ডেল ফাইভ বাই ডেল ওয়াই সমান এফ টু হবে এবং ডেল ফাইভ বাই ডেল জেড সমান এফ থ্রি হবে। তাহলে কি হবে, যে এফ সমান এফ ওয়ান আই প্লাস এফ টু জে প্লাস এফ থ্রি কে ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি, যে ইকুয়েশনগুলো আমরা ডিরাইভ করলাম, যে এফ ওয়ানের জায়গায় লিখছি ডেল ফাইভ বাই ডেল এক্স, এফ টু জায়গায় ডেল ফাইভ বাই ডেল ওয়াই, এফ থ্রি জায়গায় ডেল ফাইভ বাই ডেল থ্রি, এবং এই যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে কি না গ্র্যাড ফাই, এফ ইজ ইকুয়াল টু গ্র্যাড ফাই। তাহলে আমরা দেখাতে পারলাম যে আলটিমেটলি এফ ইজ ইকুয়াল টু গ্র্যাড ফাই, এটা আমরা দেখাতে পারছি। যে যদি ইন্টিগ্রেশন পি ওয়ান থেকে পি টু এফ ডট ডি আর যদি ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ যদি হয়, তাহলে এই ফাংশনটাকে গ্র্যাড ফাই হিসেবে লেখা যায়। আরেকটাভাবে দেখানো যায় যে ইফ দ্য লাইন ইন্টিগ্রেশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ দেন ফাই, এটা তো এফ ডট ডি আর ফ্রম দ্য ডেফিনেশন এটা দেওয়া রয়েছে। তো এই যে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান কমা জেড ওয়ান কমা এক্স ওয়াই জেড, মানে এটা হচ্ছে লোয়ার লিমিট, এটা হচ্ছে আপার লিমিট, এটাকে আমরা এইভাবে লিখছি যে এফ ডট ডিআর বাই ডিএস ইন্টু ডিএস, কারণ ডিআর বাই ডিএস ইন্টু ডিএস করলে এটা ডিআরই থাকছে, কোনো চেঞ্জ হলো না। মানে আগের এই যে পুরো প্রবলেমটাকে ভেক্টোরিয়াল মেথডে আমি একটু ইজিলি দেখাতে পারি। তো রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে এইটা। এইবারে এই যে ফাই যেটা আছে, এটাকে আমরা যদি ডিফারেন্সিয়েট যদি করি, যে ডিফাই বাই ডিএস এটা কত হবে না, ডিফাই বাই ডিএস সমান যেটা হবে যে এফ ডট ডিআর বাই ডিএস হবে, কারণ ফাই সমান ইন্টিগ্রেশন অফ এফ ডট ডিআর, তাহলে ডিফাই বাই ডিএস সমান হবে এফ ডট ডিআর বাই ডিএস। এটা এই স্ট্রাকচারটা থেকে বলা যেতে পারে। তো এইবারে এই যে ডি ফাই বাই ডিএস সমান কত হয় না, ডি ফাই বাই ডিএস ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি যে গ্র্যাড ফাই ডট ডিআর বাই ডিএস। এই যে ডিআর বাই ডিএস এটা কিন্তু বেসিক্যালি একটা ইউনিট ভেক্টর। এই যে ডি ফাই বাই ডিএস ইজ ইকুয়াল টু গ্র্যাড ফাই ডট ডিআর বাই ডিএস, এটা আমরা কিন্তু ওই গ্র্যাডিয়েন্টের চ্যাপ্টারে আমরা অলরেডি কিন্তু দেখে এসেছি। তো এই যে ডি ফাই বাই ডিএস ইজ ইকুয়াল টু গ্র্যাড ফাই ডট ডিআর বাই ডিএস, এটা দেখানো যায়, এই প্রুফটা সেখানে আমরা অলরেডি করে এসেছি। তো ডি ফাই বাই ডিএস ইজ ইকুয়াল টু গ্র্যাড ফাই ডট ডিআর বাই ডিএস যদি হয়, তাহলে এই যে দুটো রাইট হ্যান্ড সাইডটা দেখি, এই যে প্রথম ক্ষেত্রে ছিল এফ ডট ডিআর বাই ডিএস, ডি ফাই বাই ডিএস সমান, দ্বিতীয় ক্ষেত্রে যে ফ্রম দ্য আইডেন্টিটি যেটা আমরা অলরেডি পড়ে এসেছি, যে ডি ফাই বাই ডিএস ইজ ইকুয়াল টু গ্র্যাড ফাই ডট ডিআর বাই ডিএস, এই দুটো লেফট হ্যান্ড সাইডটা একই, বাট রাইট হ্যান্ড সাইড থেকে আমরা বলতে পারি যে গ্র্যাড ফাই মাইনাস এফ ডট ডিআর বাই ডিএস ইজ ইকুয়াল টু জিরো অর এফ ইজ ইকুয়াল টু গ্র্যাড ফাই, কারণ ডিআর বাই ডিএস ইজ ইকুয়াল টু জিরো হতে পারে না, তাহলে এটা হচ্ছে যে এফ ইজ ইকুয়াল টু গ্র্যাড ফাই। এবার আমরা আরও একটা প্রবলেম দেখে নিই। সাপোজ এখানে বলা হয়েছে যে এফ ইজ এ কনজারভেটিভ ফিল্ড, প্রুভ দ্যাট কার্ল এফ অর ডেল ক্রস এফ ইজ ইকুয়াল টু জিরো, যেখানে এফ ইজ ইরোটেশনাল আছে। আর কনভার্সলি যদি ডেল ক্রস এফ ইজ ইকুয়াল টু জিরো যদি হয়, তাহলে দেখাতে হবে যে এফ ইজ কনজারভেটিভ। তো আমরা দেখে নিই যে ইফ এফ ইজ এ কনজারভেটিভ ফিল্ড, তাহলে কি হচ্ছে যে এফ ইজ ইকুয়াল টু গ্র্যাড ফাই। এটা আমরা কীভাবে বলছি, যে আমরা আগে যে প্রবলেমটা করলাম, এই প্রবলেমটা এটা আরেকবার আমরা একটু ভালো করে দেখে নিই, যে এই যে এফ ইজ ইকুয়াল টু গ্র্যাড ফাই যেটা আছে, এফ ইজ ইকুয়াল টু গ্র্যাড ফাই হলে কি হচ্ছে, যে যখন কোনো আমরা একটা পার্টিকেল ধরা যাক মুভ করছে এবং এই ফোর্সটা সেই পার্টিকেলের উপর অ্যাক্ট করছে, এবং ধরে নিচ্ছি যে পার্টিকেলটা পি ওয়ান থেকে পি টুতে যাচ্ছে। তো এই পি ওয়ান থেকে পি টুতে যাওয়ার সময়তে দেখা যাচ্ছে যে ওয়ার্ক ডানটা ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ হচ্ছে, অর্থাৎ এফ সমান যদি গ্র্যাড ফাই হয়, তাহলে সেক্ষেত্রে ওয়ার্ক ডানটা হবে ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ। এই ধরনের ফোর্সকেই বলা হচ্ছে যে কনজারভেটিভ ফোর্স, এটা আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। তো তাহলে এই প্রবলেমটা কি বলছে আমরা আরেকবার একটু দেখে নিই। বলছে এফ ইজ এ কনজারভেটিভ ফিল্ড, মানে অর্থাৎ আগে যে প্রবলেমটা আমরা করলাম, কনজারভেটিভ ফিল্ড মানেই হচ্ছে যে সেক্ষেত্রে ওয়ার্ক ডানটা কী হবে না ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ হবে। তো যদি এফ ইজ এ কনজারভেটিভ ফোর্স ফিল্ড যদি হয়, তাহলে আমাদেরকে কি দেখাতে বলেছে, যে কার্ল এফ ইজ ইকুয়াল টু জিরো দেখাতে বলেছে। আর উল্টোটা যদি হয়, যে কার্ল এফ ইজ ইকুয়াল টু জিরো যদি হয়, তাহলে এফ ইজ কনজারভেটিভ হবে। তো আমরা দেখে নিই যে ইফ এফ ইজ এ কনজারভেটিভ ফিল্ড যদি হয়, তাহলে কি হবে না, সেক্ষেত্রে এফকে গ্র্যাড ফাই অর্থাৎ এই আকারে প্রকাশ করা যায়। তাহলে কি হবে, যে সেক্ষেত্রে ডেল ক্রস এফের ভ্যালুটা কত হবে না, ডেল ক্রস এফ মানে হচ্ছে যে ডেল ক্রস গ্র্যাড ফাই, কারণ এফ ইজ ইকুয়াল টু গ্র্যাড ফাই। এখন ডেল ক্রস অফ গ্র্যাড ফাই এটা জিরো হয়, এটা আমরা অলরেডি গ্র্যাডিয়েন্ট ডাইভারজেন্স কার্লের চ্যাপ্টারে আমরা জেনে এসেছি যে ডেল ক্রস অফ গ্র্যাড ফাই ইজ ইকুয়াল টু জিরো হয়।
তাহলে আমরা খুব সহজেই দেখাতে পারি যে ইফ এফ ইজ এ কনজারভেটিভ ফোর্স ফিল্ড দেন কার্ল এফ অর্থাৎ ডেল ক্রস এফ সমান 0। এবারে নেক্সট আমরা দেখে নিই যে যদি ডেল ক্রস এফ ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে এফ ইজ কনজারভেটিভ, সেটা আমাকে দেখাতে হবে। সেটা আমরা কীভাবে দেখাবো, যে ডেল ক্রস এফ ইজ ইকুয়াল টু 0, তাহলে কি যে ডেল ক্রস এফের যে ফর্মুলা যেটা আছে সেটাকে আমরা 0 লিখলাম, এই ডিটারমিনেন্স থেকে আমরা এক্সপান্ড করলাম, এক্সপান্ড করলে যদি রাইট হ্যান্ড সাইডটা 0 যদি হয় তাহলে এই ভ্যালুগুলো আমরা পাবো। এটা আমরা পরে ইউজ করব। আমরা একটু দেখে নিই যে ডেল এফ থ্রি বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু ডেল এফ টু বাই ডেল জেড, এরকম আরও দেওয়া রয়েছে। তো এই ভ্যালুগুলোকে আমরা পরে ইউজ করছি। তো আমরা কিভাবে প্রমাণটা করছি একটু দেখে নিই। উই মাস্ট প্রুভ দ্যাট এফ ইজ ইকুয়াল টু গ্র্যাড ফাই ফলোজ অ্যাজ এ কনসিকুয়েন্স অফ দিস, অর্থাৎ ডেল ক্রস এফ সমান যদি 0 হয়, অর্থাৎ এই ফাংশনের ভ্যালুগুলো আমরা যদি পাই, তাহলে আমরা আলটিমেটলি দেখাতে পারবো যে এফ ইজ ইকুয়াল টু গ্র্যাড ফাই। তো কীভাবে আমরা সেটা দেখাচ্ছি একটু আলোচনা করে নিই। তো আমরা প্রথমেই বলছি যে দ্য ওয়ার্ক ডান ইন মুভিং এ পার্টিকেল ফ্রম x1 y1 z1 টু xyz ইন দ্য ফোর্স ফিল্ড এফ ইজ দিস ওয়ান, অর্থাৎ f1 dx প্লাস f2 dy প্লাস f3 dz, এটার ইন্টিগ্রেশন থাকবে থ্রু দ্য কার্ভ সি। তো এটা হচ্ছে ওয়ার্ক ডানের এক্সপ্রেশন। এটা আমরা অনেক জায়গায় করলাম আগের প্রবলেমগুলোতে, যে এফ ডট ডিআর মানে হচ্ছে ওয়ার্ক ডান, তাহলে এইটা হচ্ছে ওয়ার্ক ডানের এক্সপ্রেশন। সি ইজ এ পাথ জয়নিং x1 y1 z1 টু xyz, এটা হচ্ছে ইনিশিয়াল কোঅর্ডিনেট, এটা হচ্ছে কি ফাইনাল কোঅর্ডিনেট। তো এইবারে আমরা যেটা করছি যে যখন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে পার্টিকেলটা যাবে, তো আমরা প্রথমে সেই পাথটাকে অনেকগুলো পাথে ভাগ করে নিচ্ছি। আমরা প্রথমে কি করছি না, এই ধরনের প্রবলেম আগেও আমরা একটু করলাম, যে পুরো পাথটাকে 3টে সেগমেন্টে আমরা ভাগ করছি। প্রথমে আমরা ধরছি এটা তো ইনিশিয়াল কোঅর্ডিনেট ছিল x1 y1 z1, তাহলে ইনিশিয়াল কোঅর্ডিনেট x1 y1 z1 হলে প্রথমে এই পাথ থেকে x, y1, z1 যাবে। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে এখানে y1 আর z1 এদেরকে কিন্তু কোনো চেঞ্জ করা হচ্ছে না, শুধুমাত্র x1 থেকে x হলো, অর্থাৎ x এর চেঞ্জ হলো। তারপরে এই পাথটা থেকে, এই পয়েন্টটা থেকে এই পয়েন্টে এলো, অর্থাৎ x, y, z1। তার মানেটা কি হলো, এখানে দেখা যাচ্ছে x, এখানেও x মানে আনচেঞ্জ, এখানে z1, এখানে z1 মানে আনচেঞ্জ, এখানে y1, এখানে y, তার মানে শুধুমাত্র y এর চেঞ্জ হলো। তারপরে কি হলো যে এক্স ওয়াই জেড ওয়ান থেকে এক্স ওয়াই জেডে এলো, তার মানে কি জেড ওয়ান থেকে জেড হলো, মানে জেডের চেঞ্জ হলো, কিন্তু এখানে এক্স রয়েছে, এখানেও এক্স রয়েছে, এখানে ওয়াই রয়েছে, এখানে ওয়াই রয়েছে, বাকি দুজন কিন্তু আনচেঞ্জ। তার মানেটা হচ্ছে এরকম যে 3টে স্টেপে আমরা এটাকে ভেঙে নিলাম পুরো পাথটাকে, এবং এক একটা স্টেপে এক একটা ভ্যারিয়েবল থাকবে। তাহলে কি হচ্ছে, এই যে ফাই মানে এই যে ইন্টিগ্রেশন যেটা রয়েছে, সেই ফাই সমান আমরা লিখছি যে এটাকে 3টে ভাগে আমরা ভাঙছি। এই যে f1 dx যখন বলছি তখন আমরা বলছি যে x1 থেকে x হচ্ছে, আর এই ভ্যালুগুলো হচ্ছে ফিক্সড ভ্যালু y1 z1। তারপরে যখন আমরা লিখছি, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ dy যখন হচ্ছে, f2 dy যখন হচ্ছে, y1 থেকে y হলো, y এর চেঞ্জ হলো, বাকি ভ্যারিয়েবলগুলো ফিক্স থাকলো। তারপরে কি হলো না, যখন জেডের যখন চেঞ্জ হলো z1 থেকে z, তখন বাকি যে ভ্যারিয়েবল যেটা আছে x এবং y তারা কিন্তু আনচেঞ্জ থাকবে। এইবারে কি হবে, আমি যদি ফাই সমান যদি এটা যদি হয়, তাহলে কি আমরা লিখতে পারি যে ডেল ফাই বাই ডেল জেড সমান কত হবে। যেমন আমরা এই ইন্টিগ্রেশন থেকে ডেল ফাই বাই ডেল জেড এটা আমরা পাচ্ছি কি করে, সেটা আমরা একটু দেখে নিই। আমরা আরেকবার বলে দিই ভালো করে, এই কোঅর্ডিনেটরগুলোর ওপর ভিত্তি করে কিন্তু এই ফাংশনটার ইন্টিগ্রেশনটা আমরা পারফর্ম করেছি। যেমন কি প্রথম স্টেপটাতে x1 থেকে x হয়েছে, আর বাকিগুলো মানে ওয়াই জেডের ভ্যালুগুলো কিন্তু y1 এবং z1, যার যেটা ভ্যালু হবে সেটা কিন্তু এক্স ওয়াই জেডের জায়গায় সেই ভ্যালুটাকে কিন্তু বসিয়ে দিতে হবে। আবার পরবর্তী ক্ষেত্রে কি আছে যে এক্সটা আনচেঞ্জ আছে, সেই জন্য এক্সকে এক্স হিসাবেই লেখা হয়েছে। আবার জেড ওয়ানটাকে জেড ওয়ান হিসেবে লিখলাম, কিন্তু ওয়াইটাকে ওয়াই, যেহেতু ওয়াইটা হচ্ছে ভ্যারিয়েবল, তাহলে ওয়াইটাকে ওয়াই হিসেবে লিখতে হবে, এবং তার লিমিট হবে y1 থেকে ওয়াই। যেমন তৃতীয় ক্ষেত্রে কি হচ্ছে যে জেডটাকে জেডের আকারে লিখতে হবে, জেডটা ভ্যারিয়েবল z1 থেকে জেড, কিন্তু এক্স এবং ওয়াইটা, যেমন এই যে কোঅর্ডিনেটর থেকে দেখলে বোঝা যাবে যে এক্স এবং ওয়াই এদের ভ্যালুকে এক্স, ওয়াই এই হিসেবে লিখতে হবে, যেমন এখানে দেওয়া আছে সেইভাবেই ভ্যালুটাকে এখানে লিখতে হবে। তাহলে কি হবে, আমরা যখন এই যে ফাংশন ফাইকে ডেল জেডের সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করছি, তখন কি হবে যে এখানে ডিজেড আছে, তার মানে কি এই ফাংশনটার ডেল ফাই বাই ডেল জেড যখন করব, যেহেতু এটা ইন্টিগ্রেশন f3 ডিজেড, তাহলে কি হবে f3 হবে, এবং dx এবং dy
এখানে এই জায়গাতে আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব যে জেডের সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, ডিফারেন্সিয়েশন করছি, কিন্তু এখানে জেড ওয়ান মানে কি, জেডটা হচ্ছে ফিক্সড মানে কনস্ট্যান্ট। তাহলে এই ফাংশনগুলোর ওপরে কিন্তু জেড জেড ভেক্টরের জেড ভ্যারিয়েবলের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এখানে এই যে জেড ওয়ান আছে, এখানেও জেড ওয়ান আছে, মানে তারা হচ্ছে ফিক্সড। শুধুমাত্র এফ থ্রির উপরে ডিফারেন্সিয়েশন হবে। তাহলে কি হবে যে ডেল ফাই বাই ডেল জেড ইজ ইকুয়াল টু এফ থ্রি হবে। আবার ডেল ফাই বাই ডেল ওয়াই যখন করব তখন কি হবে আমরা লক্ষ্য করব, যেমন কি এখানে ওয়াই ওয়ান আছে মানে ওয়াইটা হচ্ছে ফিক্সড, তাহলে এর উপরে কিন্তু কোনো ডিফারেন্সিয়েশন হচ্ছে না। কিন্তু এই যে সেকেন্ড ফ্যাক্টর যেটা আছে সেটা কিন্তু ওয়াইকে ওয়াই হিসেবেই লেখা রয়েছে, থার্ডেও কিন্তু ওয়াইকে ওয়াই হিসেবে লেখা রয়েছে। তাহলে কি হবে, এখানে যেহেতু ডিওয়াই আছে তাহলে ডেল এফ বাই ডেল ওয়াই করবো তখন এখান থেকে ডাইরেক্ট এফ টু পাবো। কিন্তু ওই যে এই ফাংশন যেটা আছে এখানে কিন্তু ডিজেড আছে, আর আমি ডিফারেন্সিয়েশনটা করছি ওয়াই এর সাপেক্ষে, তখন কি হবে যে এটা ইন্টিগ্রেশনটা অ্যাজ ইট ইজ ওইটাই থাকবে, কিন্তু হবে কি ডেল এফ থ্রি বাই ডেল ওয়াই ডিজেড, এইভাবে সেই ভ্যালুটা থাকবে। এইবার কি হলো যে ডেল এফ থ্রি বাই ডেল ওয়াই যেটা আছে সেই ডেল এফ থ্রি বাই ডেল ওয়াই এটা হচ্ছে ডেল এফ টু বাই ডেল জেড, এটা অলরেডি আমরা প্রুভ করেছিলাম। তাহলে এটাকে ডেল এফ টু বাই ডেল জেড হিসেবে করলাম। তাহলে আবার যখন ডেল এফ টু বাই ডেল জেড হিসেবে যখন করে নেব এবং এই লিমিটটা যখন বসাবো তখন কিন্তু এটা এফ টু চলে আসবে এবং জেড ওয়ান থেকে জেড এই লিমিটটা বসবে। এই লিমিটটাকে আমাকে বসাতে হবে যে একবার জেডের জায়গায় জেড রাখবো, মাইনাস করে একবার জেড ওয়ান বসাবো, তাহলে আলটিমেটলি পুরো সিম্পলিফাই করার পরে এখান থেকে এফ টু পাওয়া যাবে। একইভাবে এই ফাইকে যখন এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব তখন দেখা যাবে যে এখানে তিন জায়গাতে এক্স আছে, তিনজনের জন্যই আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। খালি প্রথম ফ্যাক্টরটা থেকে ডাইরেক্ট আমি ডেল এফ বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু এফ ওয়ান লিখতে পারি। বাকিগুলোর একবার দেখে নিই, যেমন কি ডেল এফ টু বাই ডেল এক্স ডিওয়াই আছে, ডেল এফ থ্রি বাই ডেল এক্স ডিজেড আছে, এবং ঠিক আগের পদ্ধতি অবলম্বন করে, এটাকে আমি ডিটেলস আর বলছি না, ঠিক একই রকমভাবে আমরা সিম্পলিফাই করে আলটিমেটলি দেখাবো যে ডেল এফ বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু এফ ওয়ান পাওয়া গেছে। তাহলে এফ ইজ ইকুয়াল টু হবে এফ ওয়ান আই প্লাস এফ টু জে প্লাস এফ থ্রি কে ইজ ইকুয়াল টু ডেল এফ বাই ডেল এক্স আই প্লাস ডেল এফ বাই ডেল ওয়াই জে প্লাস ডেল এফ বাই ডেল জেড কে। এবার কি ডেল ফাই বাই ডেল এক্স, ডেল ফাই বাই ডেল ওয়াই, ডেল ফাই বাই ডেল জেড আমরা এগুলো বের করলাম। এই যে তিনটে ভ্যালুই আমরা বের করেছি, এই তিনটে ভ্যালু যদি আমরা যেহেতু বের করেছি তাহলে আমরা বলতে পারি যে এই যে এফ ইজ ইকুয়াল টু এফ ওয়ান আই প্লাস এফ টু জি প্লাস এফ থ্রি কে দ্যাট ইজ ইকুয়াল টু গ্র্যাড ফাই। তাহলে এটা আমরা দেখাতে পারলাম যে দাজ এ নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন দ্যাট এ ফিল্ড এফ বি কনজারভেটিভ ইজ দ্যাট কার্ল এফ ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এই প্রবলেমটা আমরা দেখাতে পারলাম। আবার এই প্রবলেমগুলোর একটা এক্সাম্পল আমরা দেখে নিতে পারি। এখানে যেমন কি একটা এফ ভেক্টর দেওয়া আছে, দেখাতে বলেছে যে এফটা হচ্ছে কনজারভেটিভ। কীভাবে দেখাবো? কনজারভেটিভ হলেই কিন্তু কার্ল এফ জিরো হবে। তাহলে এই ভেক্টরটা যদি কার্ল যদি আমরা জিরো দেখাতে পারি তাহলে আমরা বলতে পারবো এই যে ফোর্স ফিল্ড যেটা আছে সেটা হচ্ছে কনজারভেটিভ ফোর্স ফিল্ড। এবারে বলা আছে যে ফাইন্ড দ্য স্কেলার পোটেনশিয়াল, মানে এফ যদি কনজারভেটিভ ফোর্স ফিল্ড যদি হয় তাহলে এফ সমান তো আমরা গ্র্যাড ফাই লিখতে পারি, যে এফ ইজ ইকুয়াল টু গ্র্যাড ফাই। তাহলে ফাইটাকে বের করবো কী করে? তার মানে কি এফটা হচ্ছে গিভেন, কিন্তু এফ ইজ ইকুয়াল টু গ্র্যাড ফাই, তাহলে আমাকে ফাইয়ের মানটা বের করতে হবে। কীভাবে বার করব না, এভাবে বার করতে পারে যে এফ ইজ ইকুয়াল টু গ্র্যাড ফাই ইজ ইকুয়াল টু দিস ওয়ান ডেল ফাই বাই ডেল এক্স আই প্লাস ডেল ফাই বাই ডেল ওয়াই জি প্লাস ডেল ফাই বাই ডেল জেড কে দ্যাট ইজ ইকুয়াল টু দিস ওয়ান। তাহলে ডেল ফাই বাই ডেল এক্স সমান এই যে ফার্স্ট কম্পোনেন্টটা হবে, ডেল ফাই বাই ডেল ওয়াই সেকেন্ড কম্পোনেন্ট, অ্যান্ড ডেল ফাই বাই ডেল জেড হচ্ছে থার্ড কম্পোনেন্ট। এবার আমাকে কি করতে হবে, সেপারেটলি তিনবার আলাদা ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে প্রথম ইন্টিগ্রেশনটা যখন করব তাহলে এই হচ্ছে ইন্টিগ্রেশনের ভ্যালুটা, তার সঙ্গে একটা কনস্ট্যান্ট থাকবে। সেই কনস্ট্যান্টটাকে আমরা বলছি যেহেতু এটা এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশনটা করা হয়েছে, তাহলে যে কনস্ট্যান্ট যেটা হবে সেটা হচ্ছে ওয়াই আর জেডের একটা ফাংশন হবে। এই পরের থেকে যেটা আমরা পাবো আর কি সেটা, এটা হচ্ছে ইন্টিগ্রেশনটার ভ্যালু, আর ওয়াইয়ের সাপেক্ষে আমরা করছি মানে কনস্ট্যান্ট টার্মটা যেটা হবে সেটা হচ্ছে এক্স এবং জেডের ফাংশন, কারণ এগুলোর তো পার্শিয়াল ডেরিভেটিভ হিসেবে আছে ডেল ফাই বাই ডেল ওয়াই, ওই কারণে কনস্ট্যান্টটা হবে কি এক্স এবং জেড যুক্ত হবে। কারণ কি আমরা জানি যখন পার্শিয়াল ডেরিভেটিভ করা হয় তখন যার সাপেক্ষে করা হয় সেটা বাদই বাকিগুলো কনস্ট্যান্ট থাকে। এই কারণে এইভাবে আমরা ধরছি যে ডেল ফাই বাই ডেল জেড ইজ ইকুয়াল টু দিস ওয়ান, তাহলে ফাই সমান একটা ভ্যালু পাবো প্লাস একটা কনস্ট্যান্ট হবে যেটা জেড হবে না, মানে এক্স এবং ওয়াইয়ের ফাংশন হবে। তাহলে ফাই সমান আলটিমেটলি কী হবে,
এটা কি আমরা করব যে সহজভাবে যদি বলি আর কি, এই তিনটের কম্বিনেশন করে হবে। কেন কি এখানে এক্স স্কোয়ার ওয়াই হয়েছে, তার নিচে এক্স স্কোয়ার ওয়াই লিখেছি, মানে এটা একটা কমন আছে, এক্স জেড কিউবটা কমন আছে, তাহলে যেটা হবে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স জেড কিউব হবে। আর যদি অন্যভাবে যদি বলি যে আমরা এফ ওয়াই জেড এটাকে জিরো চুজ করলাম, জি এক্স জেডকে এক্স জেড কিউব হিসেবে চুজ করলাম, কারণ কি জি এক্স জেড এটা হচ্ছে এক্স এবং জেডের ফাংশন হবে, সুতরাং আমরা এটাকে আরবিটারি ওয়েতে এক্স জেড কিউব লিখতে পারি, এটা আমরা যা খুশি লিখতে পারি। আবার যেমন কি এখানে এইচ এক্স ওয়াই, এইচ এক্স ওয়াই সমান আমরা বলছি এক্স স্কোয়ার ওয়াই, কেন বলছি কারণ এটা তো এক্স এবং ওয়াইয়ের একটা ফাংশন হবে, তাহলে যে আনসার যেটা পাচ্ছি আর কি, যেমন কি এখানে এক্স স্কোয়ার ওয়াই বলে একটা টার্ম ছিল, তাহলে সেটাকে আমরা এক্স স্কোয়ার ওয়াই ধরে নিলাম, তাহলে ফাইটাকে এইভাবে আমরা করতে পারি। এটা হচ্ছে একটা মেথড। আরেকটা মেথড আছে আর কি, সেটা এবারে আমরা একটু বলি। Since f is conservative, integration f dot dr is independent of the path c joining x1 y1 z1 and xy z। এটা আমরা আগে একটু আলোচনা করলাম যে যদি একটা f যদি কনজারভেটিভ হয় তাহলে ইন্টিগ্রেশন f ডট ডিআরটা পাথের উপরে ডিপেন্ড করবে না, এবং এই পাথটাকে আমরা ধরে নিচ্ছি যে ইনিশিয়াল কোঅর্ডিনেট হচ্ছে x1 y1 z1 আর ফাইনাল কোঅর্ডিনেট হচ্ছে কি xy z। তো সেই ক্ষেত্রে ফাই এই যে পোটেনশিয়ালটাকে এইভাবে লেখা যায়, এটাকে আমরা আগে 5.11b প্রবলেমে আমরা পড়েছিলাম, আমি ফর্মুলাটা একবার দেখে নিই কীভাবে সেখানে লেখা হয়েছিল। এই যে ফর্মুলা যেটা, এই ফর্মুলাটাকে আমরা ইউজ করলাম। এই যে ফাইয়ের যে এক্সপ্রেশন যেটা আছে, ফাই সমান হবে এক্স ওয়ান থেকে এক্স, এইটা এখানে ঠিক যেমন যেমনভাবে ফর্মুলাটা আছে অ্যাজ ইট ইজ কিন্তু সেইভাবেই আমাকে লিখতে হবে, সেই পুরো ফর্মুলাটাই এখানে আমরা ইউজ করেছি, অ্যাজ ইট ইজ আমরা কিন্তু ইউজ করলাম, লিমিটগুলো করলাম, ফাংশনের ক্ষেত্রে এক্স ওয়াই জেডটাকে কীভাবে বসাবো সে পুরোটাই কিন্তু ফলো করতে হবে, তাহলে আলটিমেটলি যেটা পাওয়া যাবে আর কি, ডাইরেক্ট রেজাল্টটা কিন্তু পাওয়া যাবে। আরেকটা মেথড যেটা আছে সেটা আমি পরে আলোচনা করব, ওটাই এক্সাক্ট ডিফারেন্সিয়ালের আকারে দেখানো যায়। লাস্টে আমরা একটু দেখে নিই যে সেখানে আমাকে যেটা বলা রয়েছে যে ওয়ার্ক ডানটা বের করতে বলেছে, এই প্রবলেমটার জন্য ওয়ার্ক ডান কত হবে। তো ওয়ার্ক ডানটা খুব সহজেই বের করা যাবে, এখানে ওয়ার্ক ডান মানেই কিন্তু এই যে ফাই যেটা আছে এই ফাইয়ের সাহায্যে কিন্তু ওয়ার্ক ডানটা করা যাবে, এখানে এফ ডট ডিআরটা না করলেও হবে। আমরা তো ফাইয়ের মানটা বের করেছি, এটা ছিল ফাইয়ের মান, এটাকে আমরা দু তিনভাবে বার করলাম ফাইয়ের মানটা। তো ফাইয়ের মানটা ইনিশিয়াল ফাইনাল পয়েন্ট মাইনাস ফাইয়ের মান অ্যাট দ্য ইনিশিয়াল পয়েন্ট, অর্থাৎ 5314 মাইনাস 51 মাইনাস 2 1 করলে যে ভ্যালুটা পাওয়া যাবে সেটাই হচ্ছে কিন্তু ওয়ার্ক ডান, এটা সহজে দেখানো যায় আর কি। এইবারে আমরা একটু দেখে নিই এই প্রবলেমটাতে কি বলা হয়েছে। এখানে বলা হচ্ছে যে p1 to p2 f dot dr, if p1 to p2 f dot dr is independent of the path joining any two points p1 and p2 in a given region, then closed integration of f dot dr is equal to 0 for all closed paths in the region অ্যান্ড কনভার্সলি, অর্থাৎ উল্টোটা তাই হবে। মানেটা হচ্ছে এরকম যে যদি আমরা দেখাতে পারি যে পি ওয়ান থেকে পি টু এফ ডট ডিআর ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য পাথ জয়নিং এনি টু পয়েন্টস পি ওয়ান অ্যান্ড পি টু, অর্থাৎ এই যে পি ওয়ান একটা পয়েন্ট পি টু একটা পয়েন্ট, তো পি ওয়ান থেকে পি টু এফ ডট ডিআর এই যে ওয়ার্ক ডানটা এটা যদি পাথের উপর নির্ভর যদি না করে তাহলে কী হবে যে ক্লোজ ইন্টিগ্রেশন এফ ডট ডিআর ইজ ইকুয়াল টু 0 হবে, এবং উল্টোটা হচ্ছে কি না এই ক্লোজ ইন্টিগ্রেশন এফ ডট ডিআর যদি 0 হয় তাহলে পি ওয়ান থেকে পি টু এফ ডট ডিআর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ হবে। এটা কিভাবে দেখানো যায়, আমরা এই পুরো পাথটা কনসিডার করলাম যে পি ওয়ান এ পি টু বি এটা হচ্ছে কি একটা ক্লোজড কার্ভ, তাহলে ক্লোজ ইন্টিগ্রেশন এফ ডট ডিআর কী হবে আমরা এইভাবে লিখছি যে পি ওয়ান এ পি টু বি পি ওয়ান এফ ডট ডিআর, এটাকে দুটো পাথে ভেঙে নিচ্ছি, পি ওয়ান এ পি টু প্লাস পি টু বি পি ওয়ান এ পি টু আর পি টু বি পি ওয়ান, দুটো ইন্টিগ্রেশনে ভেঙে নিলাম। এইবার কি হবে, এটাকে পি ওয়ান এ পি টু হিসাবে লেখা রয়েছে, এই যে পি ওয়ান তারপরের যে পাথটা যেটা ছিল অর্থাৎ পি টু বি পি ওয়ান যেটা ছিল, এই যে পি টু বি পি ওয়ান যেটা আছে এটাকে পি টু বি পি ওয়ান না করে আমি উল্টো লিখলাম পি ওয়ান বি পি টু, আর এখানে প্লাস না দিয়ে মাইনাস করলাম, অর্থাৎ প্রথমে গেছিলাম যে পি টু বি পি ওয়ান, পরের স্টেপে এইভাবে না গিয়ে পি ওয়ান বি পি টু দেখেছি, তখন আমাকে একটা মাইনাস দিতে হবে। তো পি ওয়ান এ পি টু এফ ডট টিআর এখানে লিখলাম যে মাইনাস এফ ডট টিআর পি ওয়ান বি পি টু, এবং এই যে দুটোর মাইনাসকে আমি এখানে 0 লিখলাম। কেন 0 লিখলাম তার কারণটা কি, বলছে যে সিন্স দ্য ইন্টিগ্রাল ফ্রম পি ওয়ান টু পি টু অ্যালং এ পাথ থ্রু এ ইজ সেম অ্যাজ দ্যাট অ্যালং এ পাথ থ্রু বি,
মানে P1 থেকে P2 আমরা এটা ভায়া এ হিসাবে যাচ্ছি, আরেকবার P1 থেকে P2 ভায়া বি হিসেবে যাচ্ছি, এটার ব্যাপারটা কিন্তু একই। তার কারণ এখানে বলেই দেওয়া আছে যে ইফ P1 টু P2 এফ ডট ডিআর ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য পাথ জয়নিং দ্য টু পয়েন্টস। তাহলে আমরা যে পথেই যাই না কেন একই ভ্যালু হবে। তাহলে এই ভ্যালুটার এই ভ্যালুটা হচ্ছে সেম, তার মানে দুটোর সাবট্রাকশন করলে 0 পাওয়া যাবে। তাহলে এখানে প্রথম প্রুফটা হয়ে গেল। এইবারে বলা হয়েছে যে যদি ক্লোজ ইন্টিগ্রেশন এফ ডট ডিআর যদি 0 হয়, তাহলে দেখাতে হবে যে যে P1 থেকে P2 আমরা যে কোনো পথেই যাই না কেন একই রেজাল্ট পাওয়া যাবে। এটা কীভাবে দেখানো যায়, যে ক্লোজ ইন্টিগ্রেশন এফ ডট ডিআর ইজ ইকুয়াল টু 0, তাহলে P1 এ টু P1 এ P2 বি P1 এফ ডট ডিআর ইজ ইকুয়াল টু, আবার দুটো পথে ভেঙে নিচ্ছি, যে P1 এ P2 প্লাস P2 বি P1। এইবার কি করলাম, যে এটা করে আমরা এটাকে জাস্ট আগেরটাই জাস্ট মাইনাস করে লিখলাম। মাইনাস করে এটাকে আমরা কি করছি, যে 0 বলছি। এটা 0 কারণ কি, এই যে যেহেতু ক্লোজ ইন্টিগ্রেশন এফ ডট ডিআর ইজ ইকুয়াল টু 0, তাহলে এইটা হচ্ছে লেফট সাইড, এইটারই এটা হচ্ছে লেফট সাইড, আর রাইট সাইডটা হচ্ছে 0। তাহলে কি হবে, তার মানে কি এইটা মাইনাস এইটা ইজ ইকুয়াল টু 0 হবে, বা দিস ওয়ান ইজ ইকুয়াল টু দিস ওয়ান। অর্থাৎ কি, যে এফ ডট ডিআর এটা এই যে ভ্যালুটা ইন্টিগ্রেশনের যে ভ্যালুটা আমরা এ পথেই যাই না কেন অথবা বি পথেই যাই না কেন একই রেজাল্ট দেবে। আর বাকি প্রবলেমগুলো ঠিক আগের পদ্ধতি অবলম্বন করেই করতে হবে। একটা জাস্ট আলোচনা করে নিই, একটা ইম্পর্টেন্ট প্রবলেম। যেমন কি যদি এফটা কনজারভেটিভ ফোর্স ফিল্ড হয় সাচ দ্যাট এফ ইজ ইকুয়াল টু মাইনাস গ্রেড ফাই, সাপোজ এ পার্টিকেল অফ কনস্ট্যান্ট মাস এম মুভ ইন দিস ফিল্ড, ইফ এ অ্যান্ড বি আর এনি টু পয়েন্টস ইন স্পেস, প্রুভ দ্যাট ফাই এ প্লাস হাফ এম ভি এ স্কোয়ার প্লাস ফাই বি প্লাস হাফ এম ভি বি স্কোয়ার, where VA and VB are the magnitudes of the velocities of the particle at A and B respectively. তো আমরা জানি যে ফোর্স ইজ ইকুয়াল টু এম এ ইজ ইকুয়াল টু এম ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার, এটা আমরা জানি। দেন এফ ডট ডিআর বাই ডিটি তাহলে কত হবে না, এম ইন্টু ডিআর বাই ডিটি ইন্টু এফ ডট ডিআর বাই ডিটি। তার মানে কি এফ সমান হচ্ছে এম ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার, তাহলে এম ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার আর ডট ডিআর বাই ডিটি করা হচ্ছে, এফ ডট ডিআর বাই ডিটি। তার মানে কি ডিআর বাই ডিটির সঙ্গে এই যে ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার, কারণ এমটা তো কনস্ট্যান্ট, ডিআর বাই ডিটি এবং ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার এরা দুজন ভেক্টর আছে, এদের দুজনের কিন্তু ডট প্রোডাক্টটা হচ্ছে। তাহলে এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটাকে এইভাবে লেখা যেতে পারে যে এম বাই টু ডি ডিটি অফ ডিআর বাই ডিটির হোল স্কোয়ার। কারণ কি আমরা যদি ভালো করে ভেবে দেখি যে ডি ডিটি অফ ডিআর বাই ডিটির হোল স্কোয়ার সমান কত হবে, 2 হবে। 2 হবে ডিআর বাই ডিটি ইন্টু ডট ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার, অর্থাৎ এইটা লেখা এবং এইটা লেখা দুটো কিন্তু একই। তাহলে আমরা কি বলতে পারি যে ডিআর বাই ডিটি মানে তো ভি, মানে এটা হচ্ছে ভেলোসিটি স্কোয়ার কিন্তু। তাহলে ইন্টিগ্রেশন অফ এফ ডট ডিআর করছি, ডিটিটাকে এখানে রাখছি না, ডিটিটাকে এদিকে নিয়ে যাচ্ছি। তাহলে এখানে ডি ডিটি ইন্টু ডিটি, মানে ডিটি ডিটি ক্যান্সেল হয়ে এম ডি, এটা হচ্ছে ভি স্কোয়ার, এম অফ ডি ভি স্কোয়ার, মানে বেসিক্যালি ভি স্কোয়ারের আমরা যদি ডি অফ ভি স্কোয়ার যদি করি আর কি, তাহলে কী হবে, সেখান থেকে ভি স্কোয়ারই পাওয়া যাবে। তাহলে এম বাই টু ইন্টু ভি স্কোয়ার হবে, লিমিট হচ্ছে এ থেকে বি, তাহলে এটা হচ্ছে যে হাফ এম ভি বি স্কোয়ার মাইনাস হাফ এম ভি স্কোয়ার। তাহলে কি হলো যে আলটিমেটলি যে এফ ডট ডিআর করে যেটা পাওয়া গেল, ইন্টিগ্রেশন অফ এফ ডট ডিআর করে, সেটা হচ্ছে হাফ এম ভি বি স্কোয়ার মাইনাস হাফ এম ভি স্কোয়ার। এইটা এই জায়গাটা কিন্তু একটু ভালো করে বুঝতে হবে যে এফ ডট ডিআর যখন করা হলো তখন কত পাচ্ছি আর কি, তখন সেক্ষেত্রে এই যে এখানে যে ডিটি যে ডিনোমিনেটর যেটা আছে সেটাকে কিন্তু এইদিকে নিয়ে যেতে হবে। তাহলে ডিটি আর ডিটি ক্যান্সেল হবে, ডিআর বাই ডিটি মানে হচ্ছে ভি স্কোয়ার। এখন ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে কিন্তু এক্স হয়, তাহলে ইন্টিগ্রেশন ডি অফ ভি স্কোয়ার মানে কত হবে, ভি স্কোয়ারই হবে। এ আর বি হচ্ছে লিমিট, তাহলে এই হচ্ছে গিয়ে আলটিমেটলি রেজাল্টটা। এখন কি যে যদি ইন্টিগ্রেশন অফ এফ ডট ডিআর এইটা সমান আমরা জানি যে গ্র্যাড ফাই মাইনাস গ্র্যাড ফাই বলা রয়েছে, তাহলে মাইনাস গ্র্যাড ফাই ডট ডিআর যদি করি, তাহলে গ্র্যাড ফাই ডট ডিআর মানেই কিন্তু ডি ফাই, এটা মনে রাখতে হবে যে গ্র্যাড ফাই ডট ডিআর মানেই হচ্ছে ডি ফাই, লিমিট এ থেকে বি, তাহলে মাইনাস এ থেকে বি, এটা হচ্ছে ডি ফাই, তার মানে এটা রেজাল্টটা হলো যে ডি ফাই এ মাইনাস ফাই বি। তাহলে এইটা সমান হচ্ছে একবার এইটা, আবার একই জিনিস এটা সমান ফাই এ মাইনাস ফাই বি। তাহলে এই বোথ সাইড আমরা ইকুয়াল করতে পারি, ইকুয়াল করলে আমরা যেটা আলটিমেটলি পাচ্ছি যে ফাই এ মাইনাস ফাই বি মাইনাস হাফ এম ভি বি স্কোয়ার মাইনাস হাফ এম ভি স্কোয়ার।
তাহলে যেটা দেওয়া ছিল সেটা আমরা প্রুভ করতে পারি, এক সাইডে নিয়ে এসে 5a প্লাস হাফ এম বি স্কোয়ার প্লাস 5b প্লাস হাফ এম ভিবি স্কোয়ার, এটা প্রমাণ করা হয়ে গেল। মনে রাখতে হবে যে ফাই হচ্ছে গিয়ে পোটেনশিয়াল এনার্জি, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি, তাহলে এটা হলো টোটাল এনার্জি। তার মানে কি টোটাল এনার্জিটা কনস্ট্যান্ট থাকছে। যখন এ আর বি দুটো পয়েন্ট আছে, একটা পয়েন্ট এ থেকে বিতে যাচ্ছে, তাহলে দেখা যাচ্ছে টোটাল এনার্জিটা কনস্ট্যান্ট থাকছে, মানে কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপালটা হোল্ড হচ্ছে। তাহলে এই হচ্ছে লাইন ইন্টিগ্রেশনের আমরা বিভিন্ন প্রবলেম সম্বন্ধে ডিসকাস করলাম। আরও কিছু প্রবলেম রয়েছে, সেগুলো আমরা স্পাইজেলের বই থেকে দেখে নেবো। আমি রিকোয়েস্ট করছি আরও কিছু প্রবলেম এই স্পাইজেলের বই থেকে করে নেওয়ার জন্য। এই পুরো লেকচারের কন্টেন্টটা কিন্তু স্পাইজেলের বই থেকে আলোচনা করা হলো। আর যারা লেকচারটা শুনলে সবাইকে ধন্যবাদ। এই লেকচারটা এখানেই শেষ হলো।